ক্লাসিক্যাল মেশিন লার্নিং ফেজ 1। তো আজকের এই সেশনে উপস্থিত আছেন আমাদের স্পিকার হিসেবে জনাব মুস্তাফিজ ভাই। তিনি আজকে সেশনটা পরিচালনা করবেন। আজকের এই সেশনের মূল উদ্দেশ্য দুইটি। একটি হচ্ছে আপনাদের মেশিন লার্নিং প্লাস ডাটা সায়েন্স স্কিল ডেভেলপ করা, আর আরেকটা উদ্দেশ্য হলো কয়েকটি সেশন হবে, মোট 6টি সেশন হবে। 6টি সেশনের মাধ্যমে এক্সপার্টদের বাছাই করে আমাদের নেক্সট লেভেলের জন্য সুযোগ সৃষ্টি করা। তো এই যে বাছাই প্রক্রিয়া বা সিলেকশন ক্রাইটেরিয়াটা কিভাবে হবে সেটা একটু সংক্ষেপে উল্লেখ করব আমি। প্রথমে এই যে কোর্স আমরা যে ইবিএস এ পাবলিশ করেছিলাম, যারা এনরোলমেন্ট করেছেন বা রেজিস্ট্রেশন করেছেন তারাই শুধুমাত্র সেশনে অংশগ্রহণ করতে পারবেন, এটা একটা ক্রাইটেরিয়া। 2 নম্বর হচ্ছে এই ট্রেনিং এর মোট যে 6টি সেশন হবে সবগুলো সেশনে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। শুধু অংশগ্রহণ করলে হবে না, অ্যাক্টিভলি পার্টিসিপেশন থাকতে হবে। 3 নম্বর হচ্ছে ক্লাস রেসপন্স করতে হবে। দেখা যাচ্ছে ট্রেনার বা কেউ প্রশ্ন করলে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন সেটার উপর আপনার নোট রাখবেন এবং প্রশ্নোত্তর পর্ব যখন হবে সেখানেও আপনারা ক্লিয়ার হওয়ার চেষ্টা করবেন। এটা হলো 3 নম্বর। আর 4 নম্বর ক্রাইটেরিয়া হলো প্রত্যেক সেশন শেষে ডাটা শিট শেয়ার করা হবে বা কিছু টাস্ক দেওয়া হবে আপনাদের, সেগুলো সময় মতো সাবমিট করতে হবে। এবং 5 নম্বরটা হচ্ছে ফিডব্যাক দিতে হবে। আমরা যে ফিডব্যাক ফর্ম দেবো, ফিডব্যাক ফর্মের মাধ্যমে প্রপারলি সবাইকে ফিডব্যাক দিতে হবে। আজকের ফিডব্যাকে কিছু চেঞ্জ নিয়ে আসা হয়েছে, আপনারা ফিডব্যাক ফর্মটা দেখলেই বুঝতে পারবেন, সে অনুসারে ফিডব্যাকটা দিতে হবে। তো এই যে 5টা ক্রাইটেরিয়া বললাম, সংক্ষেপে আবার বলি, যারা এনরোল করছে এবং রেজিস্ট্রেশন করছে তারাই শুধুমাত্র এই ক্রাইটেরিয়া 1 ফিল আপ করতে পারবে। 2 নম্বর হলো সবাইকে প্রত্যেকটা 6টা সেশনে অংশগ্রহণ করতে হবে। 3 নম্বর হলো ক্লাস রেসপন্স, মানে প্রশ্নগুলো উত্তর দিতে হবে, বা আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটা নোট রাখবেন, আমাদের প্রশ্নোত্তর পর্বে সেটা প্রশ্ন করে ক্লিয়ার হয়ে নেবে। এবং 4 নম্বর হলো ডাটা শিট দেওয়া হবে বা কিছু টাস্ক দেওয়া হবে এবং একটা সময় দেওয়া হবে। ওই সময়ের মধ্যে কিন্তু আপনাকে টাস্কটা কমপ্লিট করে সাবমিট করতে হবে প্রপারলি। এরপর হলো ফিডব্যাক সেশনের জন্য আমরা ফিডব্যাক ফর্ম দেবো, সেটা আপনারা পূরণ করে আবার সাবমিট করবেন। তো এটা বুঝতে পেরেছেন আশা করছি। আর মেজর কিছু আমার বলার নাই, বাকিগুলো তো ট্রেনিং পরিচালনা করার সময় মুস্তাফিজ ভাই আপনাদেরকে ক্লিয়ার করে দিবেন। ঠিক আছে, এটুকুই আমার বলা। সবাই একটু মনোযোগ দিবেন, কারণ অনলাইনে সেশন হলে একটু প্রবলেম, কারণ এখানে আপনাদের কাউকে আমরা দেখতে পাচ্ছি না। সবাই দেখা যাচ্ছে ভিডিও অফ করা আছে, কেউ যদি জয়েন করে দেখা যাচ্ছে অন্য কাজে এঙ্গেজ হয়ে পড়েন বা এলোমেলো থাকেন বা অন্যদিকে মনোযোগ থাকে, এটা আসলে বোঝার উপায় নাই। তো আমাদের মূল উদ্দেশ্য সেটা যাতে পূরণ হয়, আপনারা যাতে স্কিল ডেভেলপ করে বা আপনাদেরকে যাতে আমরা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারি, সেই চেষ্টা কিন্তু সবার থাকতে হবে। যাই হোক, ধন্যবাদ সবাইকে। আমি এখন অনুরোধ করতেছি মুস্তাফিজ ভাইকে। মুস্তাফিজ ভাই প্লিজ আপনার সেশনটা শুরু করবেন। জি, ধন্যবাদ মিঠু। আসসালামু আলাইকুম। আপনারা অলরেডি আমাকে সবাই চিনেন। ফার্স্ট যেই ডেটা সায়েন্স বেসিকের উপরে যে আমি আপনাদের একটা কোর্স নিয়েছিলাম, সেখানে আমি আমার পরিচয় অলরেডি দিয়েছি। তো মিঠু যে কথাগুলো বললো, আমিও সেই কথাগুলো আসলে ইকো করব একসাথে, যে এটা হলো যে আসলে একটা স্কিল ডেভেলপমেন্ট একটা কোর্স। সো আপনারা হয়তো এখানে অনেক সহজেই পাচ্ছেন, কিন্তু এটা খুব একটা ভ্যালুয়েবল কোর্স, খুবই ভ্যালুয়েবল একটা কোর্স। ঠিক আছে, সো আপনারা যদি মনে করেন যে আমরা ট্রেডিংয়ে অংশগ্রহণ করলাম, দেখলাম, শুনলাম, এক কান দিয়ে ঢুকলো আর এক কান দিয়ে বের হয়ে গেল, এটা আমাদের বা মিঠুর এটা আসলে কিছু যায় আসে না, বা কোম্পানি কিছু যায় আসে না। কিন্তু কোম্পানি চেষ্টা করছে আপনাদেরকে কিছু ভ্যালুয়েবল ইনফরমেশন দেওয়ার জন্য, এবং আমরা দেখব যে কোন ছেলেগুলো আসলে এই ইনফরমেশনগুলো আপনার নিতে পারছে। তো আমাদের প্ল্যান আছে, একটা বড় খুব প্ল্যান, আমরা একটা অফশোর ডেভেলপমেন্ট করার প্ল্যান করতেছি, যেখানে আপনার 50 থেকে 100 জন ডেভেলপার আমরা এটা ভবিষ্যতে আমরা এটা প্ল্যান করতেছি, এবং বিভিন্ন অফশোর ডেভেলপমেন্টের সাথে আমরা যে সমস্ত পার্টনারশিপ আছে তাদের সাথে কথা বলতেছি। তো আমার এই ট্রেনিংয়ে যারা আমি দেখব যে যারা ইফেক্টিভ, তাদেরকে আমি পিক করব। ঠিক আছে, সো এখানে এটার মাধ্যমে আসলে আমরা আসলে স্কিলটাকে
ইয়ে করে ফেলবো যে আর নতুন কোনো ইন্টারভিউ করব বা ইয়ে করব সে করব, সেটা যে কোনো আমাদের স্কিল, আমরা একটা লোক নেওয়ার জন্য আমরা আগে একটা ট্রেনিং প্রসেসের মধ্যে দিয়ে আমরা যাব। আমাদের বিভিন্ন এস প্রজেক্ট আছে, এস প্রজেক্টও আমাদের ট্রেনিং চলতেছে, সো সেখান দিয়ে আমাদের আনতে পারি, বা এখানে এই যে ইন্টারনাল যে ট্রেনিং প্রোগ্রামগুলো হয় সেই ইন্টারনাল ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে আমরা কাজগুলো করতে পারছি। তো আজকে আমার এটা হলো আসলে 2 ঘন্টার একটা সেশন। তো এই টোটাল ক্লাসিক্যাল, আমি আগে একটু ইয়ে করে নিই। এই মিঠু ভাই, এই রেকর্ড রাখা যায় কিনা? রেকর্ডে রাখলে হয়তো ভালো হবে আমাদের জন্য। হ্যাঁ, রেকর্ড স্টার্ট করেছে জান ভাই। সো এই আমার শুধু মদুদ রেসপন্ড করলেই হবে। মদুদ, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। আমি আমার ইয়ে হচ্ছে আসতেছে। হ্যাঁ, ওকে, ফ্যান্টাস্টিক। সো এই টোটাল এই ক্লাসিক্যাল মেশিন লার্নিং, বা আমরা বলি আসলে ট্রেডিশনাল মেশিন লার্নিং, ঠিক আছে? তো এই ক্লাসিক্যাল বা ট্রেডিশনাল মেশিন লার্নিং এটা আসলে অনেক বড় কোর্স। তো আমি এটাকে 12 ঘন্টায় নিয়ে আসছি। তো চেষ্টা করব 12 ঘন্টার মধ্যে আপনাদেরকে এই ক্লাসিক্যাল মেশিন লার্নিংটা আপনাদেরকে একটা ওভারভিউ দেওয়ার জন্য। আচ্ছা, তো এইখানে আপনার যে জিনিসগুলো থাকবে, প্রতি সেশনে আপনার প্রতি বৃহস্পতিবার একটা সেশন হবে। আজকে সেশনটা 4টার সময় হওয়ার কথা ছিল, 4টার সময় একটা ইম্পর্টেন্ট আমার ক্লায়েন্ট মিটিং থাকাতে আমি এটাকে 11টার সময় কনভার্ট করেছি, শিফটিং করেছি। তো এখানে প্রতিটা সেশনে আপনারা কিছু না কিছু শিখবেন, এবং এখানে যারা আছেন তারা সকলেই এই টার্মগুলোর সাথে পরিচিত। কখনো যারা মেশিন লার্নিং নিয়ে কাজ করেন তারা হয়তো এই জিনিসগুলো দেখেছেন, তারা শুনেছেন, তারা কাজ করতেছেন, অথবা আপনারা বিভিন্ন ধরনের ট্রেনিং এ আপনারা অংশগ্রহণ করেছেন, সেই ট্রেনিং এ আপনারা এগুলি দেখেছেন। তো আমি আমার এক্সপেরিয়েন্সটা আমি শেয়ার করছি, যে আসলে কিভাবে এই ক্লাসিক্যাল এই মেশিন লার্নিং গুলো, এটার যে বেসিকটা, সেই বেসিকটা আমি বলবো ইন টার্মস অফ আপনার মেশিন লার্নিং প্লাস স্ট্যাটিস্টিক্স ভিউ। সো আপনারা জানেন যে পৃথিবীতে প্রথমে আসলে মেশিন লার্নিং বলে কিছু ছিল না, কিন্তু পৃথিবী অনেক আগে থেকেই আপনার স্ট্যাটিস্টিক্সের জন্ম হয়েছে। তো স্ট্যাটিস্টিশিয়ান যারা ছিল তারা স্ট্যাটিস্টিক্স করে এই যে মেশিন লার্নিং এ আমরা এখন যে সমস্ত জিনিস করি, এক্সেপ্ট আপনার জিপিটি, তারা এই জিনিসগুলো আসলে স্ট্যাটিস্টিক্যালি তারা সলভ করতো, তারা করতো, কিন্তু এই জিনিসগুলো আসলে পৃথিবীতে আসছিল না, কারণ তারা শুধু খালি রিসার্চ পারপাজে এই জিনিসগুলো ব্যবহার করত। তো তখন পৃথিবীতে আপনার এই পাইথন এই একটা আপনার ল্যাঙ্গুয়েজ করলো। সে করলো কি, এই যে আপনার স্ট্যাটিস্টিক্সের যে জিনিসগুলো সেগুলি সে ল্যাঙ্গুয়েজে নিয়ে আসলো। ল্যাঙ্গুয়েজে নিয়ে আসার পরে যে সমস্ত ডেভেলপার ছিল তারা এটার উপর ঝাঁপায় পড়লো। তারা দেখলো যে আমরা তো স্ট্যাটিস্টিক্স বুঝি না, কিন্তু আমরা প্রোগ্রামিং বুঝি। সো তারা করলো কি, তাদের যে স্ট্যাটিস্টিক্স, যেই স্ট্যাটিস্টিশিয়ানের যে নলেজটা, সেই নলেজটা তারা প্রোগ্রামিং এর মাধ্যমে ইমপ্লিমেন্ট করা লাগতে লাগলো, এবং দেখা যাচ্ছে যে তারা এটা ভীষণ একটা পপুলার জিনিস হয়ে গেল, মেশিন লার্নিং, যে মেশিনকে কিভাবে লার্ন করা হয়। কিন্তু আপনাদের এটা মনে রাখতে হবে যে এই টোটাল জিনিসটাই হলো আপনার বেসড অন স্ট্যাটিস্টিক্স ছাড়া মেশিন লার্নিং কিছুই না। সো সবকিছু তার উপরই বেস করে জেনারেট হয়েছে। সো আমাদেরকে স্ট্যাটিস্টিক্স জানতে হবে, আমাদেরকে স্ট্যাটিস্টিক্সটাও জানতে হবে, যাতে আপনাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়। আরেকটা জিনিস আমি যেটা খেয়াল করেছি, স্ট্যাটিস্টিশিয়ানরা কখনো আপনার মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হতে পারে না, কারণ তারা প্রোগ্রামিং জানে না। কিন্তু প্রোগ্রামাররা যখন স্ট্যাটিস্টিক্সটা জেনে যায় তখন তারা আসলে মেশিন লার্নিং প্রোগ্রামার হয়ে যায়। তো এই কোর্সটা একটু কমপ্লিকেটেড, একটু কঠিন কোর্স। তো আপনারা সবাই চেষ্টা করবেন যে এই প্রত্যেকটা মডিউলে আপনারা জয়েন করার জন্য।
শুধু জয়েন করলে হবে না, প্রত্যেকটা মডিউলের জন্য আমি 1 সপ্তাহ সময় দিব। তো এই 1 সপ্তাহের মধ্যে আপনারা জিনিসগুলো দেখবেন। আমি সবকিছু একটু আপনাদেরকে ওভারভিউ দিয়ে দিচ্ছি। আপনারা চ্যাট জিপিটির মাধ্যমে বা যে কোনো জিপিটির মাধ্যমে আপনার টোটাল জিনিসটা যদি ক্লিয়ার না হয় আপনারা ক্লিয়ার করবেন এবং আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমার যদি জানা থাকে, আমার যদি সাধ্যের মধ্যে থাকে, আমি আপনাদেরকে হেল্প করব। কিন্তু একটা সিস্টেমেটিক্যালি ওয়েতে আপনাদেরকে আমি নিয়ে যাব, যে আপনাদের একেবারে ফ্রম স্টার্ট টু এন্ড আমি আপনাদেরকে নিয়ে যাব, যার ফলে আপনাদের একটা বেসিক স্ট্রং থিওরিটিক্যাল নলেজ বিল্ড আপ করবে। আচ্ছা, সো এই ম্যাটেরিয়ালগুলো আমি আমার খুব প্রিয় একজন টিচার রলফ শিটার তার থেকে নিয়েছি। ভাইয়া শুনতে পাচ্ছেন? ভদ্রলোক প্রবাবলি জার্মানি এবং খুবই ভালো, সে একজন শিক্ষক মেশিন লার্নিং সম্বন্ধে। তো তাকে ধন্যবাদ আসলে এই জিনিসগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। এখানে ইউআরএল এখন আমি পাচ্ছি না কেন জানি। আজকের এজেন্ডাগুলো কি? এজেন্ডাগুলো হলো যে আমি পোস্ট দিচ্ছি ভাইয়া। মেশিন লার্নিংটা কি, কেন আমরা মেশিন লার্নিং ইউজ করি, কত ধরনের লার্নিং সিস্টেম আছে পৃথিবীতে, মেশিন লার্নিং এর চ্যালেঞ্জগুলো কি, টেস্টিং এন্ড ভ্যালিডেটিং জিনিসগুলো কি, পাইথনের মাধ্যমে কিভাবে মেশিন লার্নিং করা যায়, এবং শেষে আমি কিছু স্ট্যাটিস্টিক্স অ্যানালাইসিস করি। স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস আমি রেখেছি, যেটা আমি কিছু টার্ম আপনাদেরকে ইন্ট্রোডিউস করব এবং একটা এক্সাম্পলের মাধ্যমে আমি একটা অ্যানালাইসিস দেখাবো এবং আপনাদেরকে একটা টাস্ক দিব। সেই টাস্কটা আপনারা অ্যানালাইসিস করবেন। আমি যেভাবে অ্যানালাইসিস করেছি ইট ডাজ নট ম্যাটার, আপনারা যেভাবে অ্যানালাইসিস করতে চান করবেন। আমি আমার অ্যানালাইসিসে মেইনলি আর প্রোগ্রাম ইউজ করি, বিকজ যারা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বা ডাটা সায়েন্টিস্ট হবে তাদেরকে অনেক কিছু শিখতে হয়, তাদের শিখার কোনো সীমা পরিসীমা নাই। প্রথম যেই জিনিসটা জানতে হয় তাদেরকে পাইথন জানতে হয়। ইটস এ ম্যান্ডেটরি ল্যাঙ্গুয়েজ পাইথন। কারণটা কি জন্য আপনি বলতে পারেন যে এখানে তো জাভা লোকেরা আছে, এখানে পিএইচপি লোকেরা আছে। কারণ পাইথন আপনার মেশিন লার্নিং এর যে অ্যালগোরিদমগুলো আছে সেই অ্যালগোরিদমগুলোকে অনেক সহজ করে আপনার উপস্থাপন করে ফেলছে। তারপরে আপনি জাভা দিয়ে করতে পারবেন, কিন্তু আপনাকে আবার এটা আবিষ্কার করতে হবে, ঠিক আছে, বা সেটা হয়তো আবিষ্কার হচ্ছে। তারপরে আপনাকে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করার জন্য আপনাকে আর জানতে হবে, ঠিক আছে। আর হলো আসলে খুবই ইন্টারেস্টিং একটা প্রোগ্রাম, এবং মেইনলি আপনার যে স্ট্যাটিস্টিশিয়ান আছে তারা মেইনলি আর ইউজ করে থাকে। আমি যে টাস্কটা দিব সেই টাস্কটা আপনারা যদি আর না পারেন, আমি এক্সপেক্ট করি না যে আপনারা আর পারেন, আপনারা ওইটা অ্যানালাইসিস করবেন, এক্সেল ইউজ করেন, কোনো অসুবিধা নাই। এক্সেল যদি না পারেন আপনারা হাতে অ্যানালাইসিস করেন, কোনো সমস্যা নাই, কিন্তু অ্যানালাইসিসটা করতে হবে হোয়াট এভার ইট ইজ। কোনো একটা সময় হয়তো আপনারা আর শিখে নেবেন বা পাইথনে অ্যানালাইসিস করতে হবে, যেটা আপনার আরে করা যায় সেটা পাইথনেও করা যায়। খুব একটা কঠিন না, জিপিটিকে জিজ্ঞেস করবেন, চ্যাট জিপিটি বলে দিবে, কিন্তু আপনার বুঝতে হবে যে সে কি করতেছে, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। সো প্রথমে আমি যদি যাই যে আসলে মেশিন লার্নিং জিনিসটা কি। সো এই আর্থার স্যামুয়েল নামে এক ভদ্রলোক, উনি প্রায় 1959 সালে উনি বলতেছিলেন যে মেশিন লার্নিং বলতেছে যে is a field of study that gives computers the ability to learn without being explicitly programmed. So আপনার কিছু রুলস থাকবে, আপনার কিছু প্রোগ্রাম থাকবে, আপনার কিছু অ্যালগোরিদম থাকবে। সো সেই জিনিসগুলো আপনি ব্যবহার করে আপনি একটা অ্যানালাইসিস করবেন, বা আপনি একটা এআই বা একটা মেশিনকে লার্ন করতে হবে, মেশিন লার্ন করবে। আরেক ভদ্রলোক আছে টম মিচেল, উনি একটু এই মেশিন লার্নিংটাকে উনি বলতেছে যে একটু ম্যাথমেটিক্যালি ডিফাইন করছে যে এ কম্পিউটার প্রোগ্রাম
to learn from experience with respect to some task and some performance measure. So তিনটা জিনিস সে বলতেছে, একটা এক্সপেরিয়েন্স থাকবে, একটা টাস্ক থাকবে, একটা পারফরমেন্স মেজার করবে। সো এই পারফরমেন্স এটার উপর ডিপেন্ড করে if it performs on the task as measured by the performance, some আপনার কিছু ক্রাইটেরিয়া আছে, and improves with experience. So এটা কি বলতেছে যে মেশিনের ভাষায় ও যদি বলে যে তিনটা জিনিস উনি বলতেছে, একটা হলো এক্সপেরিয়েন্স, আরেকটা হলো টাস্ক, আরেকটা হলো পারফরমেন্স মেজার। ঠিক আছে? সো এটা আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আসলে এই এক্সপেরিয়েন্স, টাস্ক এবং পারফরমেন্স মেজার আসলে একটার সাথে একটা প্রবলেম স্টেটমেন্টের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। সো আমি যদি এখন আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছিলাম যে স্প্যাম ফিল্টারিং, এটা আপনারা সবাই জানেন যে আপনারা যেই মেইল সিস্টেম ব্যবহার করেন সেই মেইল সিস্টেমে আপনার কোনগুলো স্প্যাম আর কোনগুলো হ্যাম মানে আপনার গুড মেল, সেটা আপনারা দেখতেছেন যে অটোমেটিক্যালি সেই স্প্যামগুলো স্প্যাম ফোল্ডারে চলে যাচ্ছে। সো এটা কিভাবে হচ্ছে? সো এখানে একটা মেশিন লার্নিং অ্যালগোরিদম এখানে একটা ইউজ করা হয়েছে, যেখানে আপনার একটা ফিল্টার ইউজ করা হয়। একটা মানে আলটিমেটলি এটা উদ্দেশ্যটা হলো কি, যে এটা একটা এই স্প্যাম ফিল্টারটা হলো আসলে একটা সাকসেসফুল মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন। সাকসেসফুল আমি বলতেছি, সাকসেসফুল কথাটা আমি বলতেছি যে এই স্প্যাম ফিল্টারটা হলো একটা সাকসেসফুল মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন। তো এখানে কি করতেছে, এখানে এর কাজটা কি? এর কাজ হলো দুইটা। কি দুইটা? সেটা হলো একটা হলো যে আপনার যে ইমেলগুলো আসবে সেই ইমেলগুলো থেকে স্পাম কোনটা সেটা বের করবে, আর হ্যাম কোনটা সেটা বের করবে। ঠিক আছে? তো এইখানে আরেকটা কথা বলতেছে যে হ্যান্ডক্রাফটেড রুলস। সো কিছু হ্যান্ডক্রাফটেড রুলস ব্যবহার করা যায় হয়। তা হ্যান্ডক্রাফটেড রুলসটা কি? হ্যান্ডক্রাফটেড রুলসটা হলো যে আপনার কিছু সিস্টেম রুলস, কিছু অ্যালগোরিদম। ঠিক আছে? যে আপনি কিছু ম্যানুয়ালি কিছু ইনস্ট্রাকশন, কিছু গাইডলাইন আপনি তৈরি করবেন, যেই গাইডলাইনগুলো আপনার গাইডলাইনগুলো ব্যবহার করে আপনার প্রোগ্রাম বা যে অ্যালগোরিদমগুলো ব্যবহার করে আপনার প্রোগ্রাম কি করবে, এই যে এই উদাহরণটার যে মেসেজ থেকে ফিল্টার আউট করবে। সো এটা হলো যে আপনার হ্যান্ডক্রাফটেড রুলস। আরেকটা কথা এখানে আপনার বলা আছে 3 নম্বরে, স্প্যাম ক্রিয়েটার্স চেঞ্জেস দেয়ার ট্যাসিটস ওভার টাইম। সো এই ট্যাসিট নলেজ, এই ট্যাসিট নলেজটা আসলে অনেক বড় একটা জিনিস। এখানে ছোট্ট একটা ওয়ার্ড ইউজ করছে, কিন্তু আসলে এটা অনেক বড় একটা জিনিস, যে কিছু নলেজ আছে যেটা আসলে আপনার ট্রান্সফার করা যায় না। যেমন আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স, এই যে পার্সোনাল এক্সপিরিয়েন্সটা আপনি তো বলতে পারবেন, কিন্তু আপনার যে ফিলিংসটা, সেই ফিলিংসটাকে আপনি ট্রান্সফার করতে পারবেন আরেকজনের। আপনি এই যে আন্দোলনে পুলিশের হাতে বাড়ি খাইছেন বা ছাত্রলীগের হাতে বাড়ি খাইছেন, তো সেই ফিলিংসটাকে আপনি আরেকজনকে বলতে পারবেন? আপনি বলতে পারবেন যে আমি আক্রান্ত হয়েছি, আমি মারি খাইছি, কিন্তু আপনার ফিলিংসটা তো বলতে পারবেন না। আপনার যে ব্যথাটা পাইছেন, বা আরেকজন লোক আপনার ছাত্র ভাইরা যে মারা গেছে, আপনার যে ফিলিংসটা হচ্ছে, এই ফিলিংসটা তো আপনি বলতে পারবেন, কিন্তু ফিলিংসটা তো আপনি দিতে পারবেন। তো এইরকম কিছু জিনিস আছে বা ইন্ডিভিজুয়াল স্কিলস, যে জিনিসগুলো আসলে ট্রান্সফার করা যায় না। ঠিক আছে? তো সেইটাকে বলা আসলে আপনার ট্যাসিট ফিল্টার। ঠিক আছে? তো এখন আমি যদি আপনার ওই এই যে স্প্যাম ফিল্টারটাকে আমি যদি মদুদ, আমার কথা এবং শীট কি সব দেখা যাচ্ছে? আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি। ওকে। সো এখন আমি যদি ওই যে সেকেন্ড যে স্লাইডটা আপনাদেরকে দেখিয়েছি, যে তিনটা কথা আমি যে বলেছি, একটা হলো টি টাস্ক,
একটা হলো এক্সপেরিয়েন্স ই, আর একটা হলো পারফরমেন্স মেজার। এখন আমি যদি এই যে স্প্যাম ফিল্টারটাকে যদি আমি ওই যে তার যে সংজ্ঞা আছে, ভদ্রলোক যে সংজ্ঞা দিয়েছে সেই সংজ্ঞাটার মধ্যে যদি ফালাই, তাহলে টাস্কটা কি হবে? তাহলে টাস্কটা হবে যে আমাকে আমার আমার কিছু লেজিটিমেট আমার ইমেল আছে, মানে আমার কিছু ইমেল আছে, 1 মিলিয়ন ইমেল আছে আমার, যেখান থেকে আমাকে স্প্যামটাকে আইডেন্টিফাই করতে হবে এবং ফিল্টারিং করতে হবে। দিস ইজ দ্য টাস্ক, দিস ইজ দ্য কি। এক্সপেরিয়েন্সটা কি? এই যে আমার 1 মিলিয়ন আমার ইমেল আছে, এই 1 মিলিয়ন ইমেলকে আমি আসলে লেবেল করব যে এখান থেকে কোনগুলো স্প্যাম আর কোনগুলো হ্যাম। আর পারফরমেন্সটা কি? পি যেটা কি, যেটা পারফরমেন্স মেজার, সেটা কি? আমি যখন মডেলটা তৈরি করব, মডেলটা তৈরি করে যে মডেলটা আমি তৈরি করব যে আমার হিস্টোরিক্যাল ডেটার উপরে, মডেলটা তৈরি করার পরে আমি কি করব? তার অ্যাকুরেসি রেট দেখব, তার স্কোর দেখব, ঠিক আছে? এটা তার পারফরমেন্স হবে। পরে এই অ্যাকুরেসি রেট এবং যে স্কোর আছে, প্রিসিশন আছে, রিকল আছে, ফোন স্কোর আছে, এগুলো আমি ক্যালকুলেশন করব। আচ্ছা, এই জিনিসগুলো কি আমি কিছু জিনিস অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল, ফোন, এগুলো আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট এগুলো এসে যাবে, ঠিক আছে? তো আমার উদ্দেশ্য হলো যে ভদ্রলোক যে একটা মেশিন লার্নিং এর একটা এক্সাম্পল দিল, সেই এক্সাম্পলটার সেই তিনটা জিনিস ইউজ করেছে, একটা টাস্ক, একটা এক্সপেরিয়েন্স, একটা হলো পারফরমেন্স মেজার। তো সেটা আমরা এই স্প্যাম ফিল্টার একটা মেশিন লার্নিং, সাকসেসফুল মেশিন লার্নিং একটা অ্যাপ্লিকেশন, যেখান থেকে আমরা আইডেন্টিফাই করলাম যে এই তিনটা জিনিস কি। তা আশা করি আপনারা ওই যে তার ওই ভদ্রলোকের যেই সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এইটা হলো যে আপনার একটা কি বলে কমন আর্কিটেকচার ফর মেশিন লার্নিং ক্লাসিফায়ার। যে এই যে স্প্যাম ফিল্টারটা, আমি স্প্যাম ফিল্টার নিয়ে কথা বলে যাচ্ছি। এই যে দেখেন আলটিমেট আমার গোলটা কি? আলটিমেট আমার গোলটা হচ্ছে আমার ইমেলের মধ্যে কোনটা স্প্যাম বের করতে হবে, ঠিক আছে? আমি সেপারেশন করতে হবে। তাহলে কথা কেটে মডেল যাচ্ছে। বানাইছি মেশিন লার্নিং, আমি কি করবো? আমার তো আমি বুঝতে পারতেছি কি করবো। হ্যাঁ, আমি তো সিস্টেমে আছি এবং অন্যদের কি সমস্যা হচ্ছে শুনতে? না মধুক ভাই, এটা শুনতে সমস্যা হচ্ছে। আমি তো আপনাদের কথা একটা স্পিড যাতে একটু আপডাউন করতেছে তার জন্য সমস্যা হতে পারে। না, আমি আপনাদের কথাও বুঝতে পারতেছি না, ভেঙে ভেঙে আসতেছে। তাহলে আপনারা কি আমারটা ভেঙে ভেঙেই শুনছেন? ভাই আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে, যাদের নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে তাদের কথা, মানে তাদের প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, জি ভাইয়া, ঠিক এখন আছে। ঠিক আছে। ওকে, ঠিক আছে। সো এটা হলো একটা কমন আর্কিটেকচার যে স্প্যাম ফিল্টারের, যে আমি একটা মেশিন লার্নিং মডেল আমি জেনারেট করলাম। এই মেশিন লার্নিং মডেলে আমার কি হচ্ছে, আমি কিছু নিউ ডাটা দিচ্ছি, সেই নিউ ডাটা থেকে সে আমাকে বের করে দিচ্ছে যে কোনটা স্প্যাম। সো আমি আগেই এই যে এই মেশিন লার্নিং মডেলটা, এই মডেলটা আমার যে হিস্টোরিক্যাল ডাটা ছিল, সেই হিস্টোরিক্যাল ডাটাকে আমি কিছু আগে বলছি যে হিস্টোরিক্যাল ডাটা যে 1000 ডাটা, 1000 ডাটার মধ্যে 800 ডাটা হলো হ্যাম আর 200 ডাটা হলো স্প্যাম। সো এই আমি এই লেবেল করে তাকে আমি বলে দিছি যে এই 800 ডাটা ভালো ডাটা এবং 200 ডাটা হলো স্প্যাম, এবং ওই ডাটা দিয়ে আমি তাকে ট্রেন করেছি। ট্রেন করে আমি তারপরে এই মডেলের মধ্যে আমি নতুন ডাটা দিচ্ছি, দেখছি যে আমার যেই মডেলটা আমি তৈরি করছি সেই মডেলটা আসলে নিউ ডাটাকে আইডেন্টিফাই করতে পারছে কিনা। আচ্ছা, তাহলে এখন হলো যে আপনার যে why
কেন আমরা আসলে মেশিন লার্নিং ইউজ করব। সো এটা মানে ভেরি মানে ইজি একটা প্রশ্ন যে কেন আমরা মেশিন লার্নিং ব্যবহার করব। কারণ সারা পৃথিবী এখন চলে গেছে আপনার এআই। ওই যে আপনাদেরকে আমি কনটেক্সচুয়ালাইজ ডাটা, ঠিক আছে, আমাদেরকে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে চলে যেতে হয়েছে। তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করার জন্য, জানার জন্য, বের করার জন্য একটা কোম্পানির আমাদেরকে বিভিন্ন ডাটা প্যাটার্ন গুলো বের করতে হয়। এই প্যাটার্নের উপর বেস করে আপনার এআই জেনারেট হয়েছে, যার ফলে আমাদের আসলে দরকার। মেশিন লার্নিং ছাড়া আমরা এআই আসলে করতে পারবো না, ঠিক আছে। দিস ইজ দ্য অ্যাকচুয়ালি রাইট হ্যান্ড। এখন আপনি যদি দেখেন যে অ্যাকুরেসি ভার্সেস ইন্টারপ্রিটেবিলিটি, ঠিক আছে। সো আপনি যে কোনো একটা ডেটাকে আপনি ডিপ লার্নিং নিউরাল নেটওয়ার্কস ইউজ করতে পারেন। দেখেন এই গ্রাফটা কি বলতেছে। গ্রাফটা বলতেছে যে আপনি যখন লিনিয়ার রিগ্রেশন ইউজ করবেন তখন তার ইন্টারপ্রিটেবিলিটি মানে ওইটার সম্বন্ধে আপনি ওটা জানাটা সহজ, কিন্তু তার অ্যাকুরেসি অনেক কম। নিচের যে এক্স অ্যাক্সিস আছে সেটা হলো আসলে আপনার অ্যাকুরেসি। সো লিনিয়ার রিগ্রেশন যদি আপনি ইউজ করেন তাহলে তার অ্যাকুরেসি কম, কিন্তু আপনি বুঝবেন যে আপনি কি হয়েছে, যে ওই মডেলের মধ্যে হোয়াট ইজ হ্যাপেনিং। আপনি দেখেন তো এই লিনিয়ার রিগ্রেশন থেকে আপনি যখন ডিপ লার্নিং আপনি ইউজ করতেছেন, আস্তে আস্তে যখন যাচ্ছেন, তাহলে আপনার অ্যাকুরেসি বেশি, কিন্তু আপনি ব্ল্যাক বক্সে চলে যাচ্ছেন। হোয়াট ইজ হ্যাপেনিং, ভিতরে যে কি হচ্ছে, ইউ ডোন্ট নো। আপনি যে চ্যাট জিপিটির ভিতরে আপনারা যখন একটা জিনিস, আপনারা একটা ওয়ার্ড লিখেন, তখন সে যে কতভাবে জিনিসটাকে অ্যানালাইসিস করে, ইউ ডোন্ট নো। সো এটা পুরাটাই আপনার কাছে আননোন। কিন্তু আপনি যদি একটা ছোট্ট একটা লিনিয়ার রিগ্রেশন মডেল বানান, মনে করলেন যে হাউস প্রাইস প্রেডিক্ট করবেন, সেখানে আপনি দুইটা ফিচার নেবেন, তা আপনি বুঝতেছেন যে কোন ফিচারটার জন্য আপনার বাড়ির দাম বাড়তেছে, কোন ফিচারটার জন্য আপনার বাড়ির দাম কমতেছে। যেমন এটা ভেরি ইজি যে আপনি একটা লিনিয়ার রিগ্রেশন ইউজ করবেন, যেখানে একটা হাউস প্রাইস আপনি প্রেডিকশন করবেন, যে দুইটা ফিচার নিলেন। একটা ফিচার হলো যে আপনি মনে করলেন যে সাইজ, আপনি যেটা খুবই ভালো, ইটস এ কমন নলেজ যে আপনার ফ্ল্যাটের সাইজ যত বড় হবে দাম তত বাড়বে। আপনি যত ভিতরের দিকে যাবেন, পজিশন, লোকেশন, আপনার গুলশানে এক ধরনের ভাড়া হবে, আপনি যদি সেই দক্ষিণ কানে যান সেখানে আরেক ধরনের ভাড়া হবে। সো দেখেন এই জিনিসগুলো আপনার ইন্টারপ্রেটেবিলিটি, আপনি জিনিসগুলো ফিচারগুলো বুঝতে পারতেছেন। কিন্তু যখনই আপনি ডিপলি এই নিউরাল নেটওয়ার্কসে চলে যাবেন, তখন আর আপনাকে এই আপনি যখন হাজার হাজার ফিচার দিবেন, তখন আপনি জিনিসগুলোকে ইন্টারপ্রেট করতে পারবেন না, কিন্তু আপনি অ্যাকুরেসি আপনি অনেক বেশি পাবেন। আচ্ছা, এখন আমি আপনাদেরকে আসলে আজকে শুধু খালি আপনাদেরকে আমি মানে থিওরিগুলোই দেখাবো। আমি মেইনলি থিওরিগুলোই যাব, বিভিন্নভাবে আপনাদেরকে থিওরিগুলো এক্সপ্লেন করার চেষ্টা করব, যাতে আপনাদের এই জিনিসটা মাথায় থাকে। পরবর্তীতে আপনারা যখন কাজ করবেন, যে আমি তো এই জিনিসটা শুনেছিলাম, কোনো এক সময় শুনেছিলাম, তখন আপনি ওই জিনিসটা নিয়ে আবার আপনি ডিপলি রিসার্চ করবেন, ডিপলি রিসার্চ করে টোটাল জিনিসটা আপনারা জানবেন। আচ্ছা, এখন দেখেন যে টাইপস অফ মেশিন লার্নিং, ঠিক আছে। তাহলে কত ধরনের মেশিন লার্নিং আছে, এখানে কিছু প্রশ্ন আছে, ঠিক আছে। দেখেন প্রশ্নগুলো কিভাবে বলতেছে যে ওয়ান ক্যান ক্লাসিফাই মেশিন লার্নিং সিস্টেমস অ্যালং দ্য ফলোইং কোশ্চেনস। কোশ্চেনগুলো কি? প্রথম কোশ্চেন বলতেছে আর দে ট্রেন্ড অর উইদাউট হিউম্যান সুপারভিশন। দ্যাট মিনস এটাকে বলতেছে সুপারভাইজ ভার্সেস আনসুপারভাইজড লার্নিং। তারপরে একটা প্রশ্ন বলতেছে ক্যান দে লার্ন ইনক্রিমেন্টালি অর নট। দ্যাট মিনস একটা টার্ম এসে বলতেছে ব্যাচ ভার্সেস অনলাইন লার্নিং, ঠিক আছে।
তারপরে প্রশ্নটা বলতেছে যে ডু দে মেজার দ্য সিমিলারিটি বিটুইন ডাটা পয়েন্টস অর ডু দে ডিটেক্ট প্যাটার্নস অ্যান্ড বিল্ড এ প্রেডিক্টিভ মডেল। দেখেন ইনস্ট্যান্স বেসড ভার্সেস মডেল বেসড লার্নিং। সো আপনারা যখন একটা কাজ করতে চাইবেন তখন তো আপনাদের বিভিন্ন প্রশ্ন থাকবে যে আপনাকে একটা ডেটা দিলাম, সেই ডেটাটা গেলে কি হবে, আপনি কি করতে চাচ্ছেন ডাটাটা নিয়ে, আপনাদের প্রশ্ন আছে। তো এই প্রশ্নগুলো আনসার দিতে গেলেই আপনি দেখবেন যে দেখেন আমি এখানে 3টা প্রশ্ন আছে, 3টা প্রশ্ন দিয়ে আমি অনেকগুলো জিনিসে সুপারভাইজ, আনসুপারভাইজ, ব্যাচ, অনলাইন, ইনস্ট্যান্স বেস, মডেল বেস লার্নিং, বিভিন্ন ধরনের লার্নিং সম্বন্ধে আমি জেনে গেছি। তো আমি আস্তে আস্তে একটু ভিতরে ঢুকবো, ঠিক আছে? তো দেখেন সুপারভাইজ ভার্সেস আনসুপারভাইজ লার্নিং, ঠিক আছে? Depending on the amount and type of supervision during training, one can classify machine into 5 major categories. So যেই জিনিসটা আমি আপনাকে বলে আসলাম যে 3টা জিনিস আমি তাহলে এই 5 ধরনের জিনিস আমি প্রশ্ন করে আমি জানতে পারি: সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ লার্নিং, সেমি সুপারভাইজ লার্নিং, সেলফ সুপারভাইজ লার্নিং, আরেকটা হলো যে আপনার রেইনফোর্সমেন্ট লার্নিং। সুপারভাইজ লার্নিং হলো যে ওই যে প্রথমে যেটা দেখলাম যে স্প্যাম ডিটেকশন, ঠিক আছে? যে একটা ডেটা সেট থাকবে, ডেটা সেট অফ ইমেল থাকবে, যেখানে আমি লেবেল করে দিব যে ওই এটা কি স্প্যাম না হ্যাম, ঠিক আছে? তারপরে ওটা দিয়ে আমি একটা মডেল বানাবো, সেই মডেলটা ইউজ করব, সেটা হলো সুপারভাইজ লার্নিং। আনসুপারভাইজ লার্নিংটা কি? আনসুপারভাইজ লার্নিংটা হলো যে যেমন কাস্টমার সেগমেন্টেশন, ঠিক আছে? ওই যে আমি আমার প্রথম ট্রেনিং এ বলেছিলাম কাস্টমার সেগমেন্টেশন। সো এই কাস্টমার সেগমেন্টেশন কি? ক্লাস্টারিং ইজ ইউজড টু গ্রুপ কাস্টমার, বিভিন্ন সেগমেন্টে আপনার ক্লাস্টার জেনারেট করে, ক্লাস্টার তৈরি করে, যে তাদের সিমিলার পারচেজিং বিহেভিয়ার দেখে। আমি যে আপনাদের যে স্বপ্নের একটা এক্সাম্পলের আগের ট্রেনিং এ দিয়েছিলাম, সেটা হলো যে আপনার আনসুপারভাইজ লার্নিং, ঠিক আছে? তারপর আছে আপনার সেমি সুপারভাইজ লার্নিং। সেমি সুপারভাইজ লার্নিং যেমন আপনার ইমেজ ক্লাসিফিকেশন হতে পারে, ঠিক আছে? এটা একটু টিপিক্যাল জিনিস, আমি এগুলি সব ডিটেলস আমি যাব পরে। তো আমি একটু বলে রাখি, ধরেন আপনার 10,000 ইমেজ আছে, 10,000 ইমেজ থেকে আপনি 100 ইমেজ নিয়ে আপনি কারেক্টলি লেবেল করলেন যে এই 100 ইমেজের মধ্যে আপনার কোনটা ডগ, কোনটা ক্যাট, কোনটা কার, কোনটা বন্দুক, কোনটা পিস্তল, এগুলো আপনি কারেক্টলি বললেন। তারপরে করে একটা ওই 100 ইমেজ দিয়ে আপনি একটা মডেল বানালেন। মডেল বানায় ওই যে মডেলটা আছে, যে 100 ইমেজ দিয়ে মডেলটা বানাইলেন, এই মডেল দিয়ে বাকি যেই 1000 ইমেজের মধ্যে বাকি যেই আপনার যে 900 ইমেজ আছে, সেই 900 ইমেজকে আপনি রিড করবেন, রিড করে সেটাকেও আপনি নেবেন, সেটাকেও আপনি ট্রেন করবেন, সেটাকে আপনি ট্রেন করে দুইটাকে নিয়ে আপনি একটা মডেল বানাবেন। তো এটা হলো সেমি সুপারভাইজড লার্নিং। আরেকটা আছে আপনার সেলফ সুপারভাইজ লার্নিং। তারপর একটা সেলফ সুপারভাইজ লার্নিং হলো যেমন GPT-3, ঠিক আছে? আপনারা আমি দেখছি যে ইয়াতে যে আপনারা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ইউজ করেন। এটা কি? এটা হলো যে আপনি একটা ওয়ার্ড দিবেন, ও কি করবে, মনে করলেন যে ওর নেক্সট ওয়ার্ডটা কি হবে, এই যে প্রিভিয়াস ওয়ার্ড থেকে সে নেক্সট ওয়ার্ডটা কি হবে সে সেটা প্রেডিক্ট করবে, ঠিক আছে? সে সেটা প্রেডিক্ট করবে। আমি দেখাবো, এটা সুন্দর করে আমি দেখাবো যে সেলফ সুপারভাইজ লার্নিং জিনিসটা কি। আরেকটা হলো যে আপনার রেইনফোর্সমেন্ট লার্নিং, খুব ইম্পর্টেন্ট জিনিস। রোবট, এই যে রোবট, যে আপনি একটা রোবট বানালেন এবং ওই রোবটকে বললেন যে তুমি হাঁটো, ঠিক আছে? তো রোবট কি হাঁটা আরম্ভ করবে? সেই রোবটকে হাঁটাইতে হইলে ওইখানে কিছু আপনার প্রোগ্রামিং লাগে, কিছু এআই লাগে। সো সেই জিনিসটাই হলো যে আপনার রেইনফোর্সমেন্ট লার্নিং। সেই রেইনফোর্সমেন্ট লার্নিং আমি দেখাবো আপনাদেরকে যে কিভাবে আপনার এই রেইনফোর্সমেন্ট লার্নিংটা কাজ করে। আচ্ছা, তাহলে আমি তো আরো আছে যে এখানে কই জিনিসটা ছিল। আচ্ছা আচ্ছা, ওকে। সো সুপারভাইজ লার্নিং, তো আমি এখন যদি আরেকটু ডিটেলসে ঢুকি যে সুপারভাইজ লার্নিং, যে দেখেন আমার কিছু ডেটা আছে, যে ডেটার মধ্যে আছে
সার্কেল আছে, আপনার রেক্টেঙ্গেল আছে, ট্রায়াঙ্গেল আছে। সো প্রথম কথা হলো যে আপনার মেশিন লার্নিং কিন্তু কোনো টেক্সট নিয়ে কাজ করে না, মেশিন লার্নিং কাজ করে নিউমেরিক ভ্যালু নিয়ে, এটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? সো বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে ওরা কিন্তু কাজ করে নিউমেরিক, মেশিন তো বুঝে হলো 1 আর 0, ঠিক আছে, এছাড়া তো সে আর কিছু বোঝে না। তো সবকিছু তাকে 1-0 তে কনভার্ট করতে হবে। দাঁড়ান স্যার একটা মেসেজ দিয়েছে, কি মেসেজটি দেখি। আচ্ছা, তো একটা ডেটা আছে, যে ডেটার মধ্যে আপনার 3 ধরনের জিনিস আছে। সো দেখেন রেক্টেঙ্গেলকে সে একটা নাম্বার দিয়ে সে রিপ্রেজেন্ট করছে যে 143, 54, 23, এবং সার্কেল, রেক্টেঙ্গেল এদিকে একটা নাম্বার দিয়ে সে রিপ্রেজেন্ট করেছে। তো এইখানে যে জিনিসটা তারা কি করতেছে, তাহলে আমি একটা নিউ ডাটা, আমি একটা কি ইনপুট দিচ্ছি, একটা নিউ ডাটা যখন ইনপুট দিচ্ছি, আইদার সার্কেল অথবা রেক্টেঙ্গেল অথবা ট্রায়াঙ্গেল, আমি একটা ইনপুট দিচ্ছি, দেওয়ার পরে সেটা কি করতেছে, তার ফিচারটা এক্সট্রাকশন করতেছে, ফিচার এক্সট্রাকশন করে সে তাকে দেখেন আপনার নাম্বারে কনভার্ট করে ফেলতেছে, ঠিক আছে? ফিচার এক্সট্রাকশন করতেছে যে করে, যে আপনার একটা করেসপন্ড মানে লিস্ট অফ নাম্বারে সে জেনারেট করতেছে, করে তারপর তাকে একটা লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে পাঠাচ্ছে। ওই যে লেভেল ডাটা, আমি তো আগেই বলে দিয়েছি যে কোনটা লেভেল ডাটা, যে যদি এই নাম্বার হয় তাহলে সেটা সার্কেল, ওই যে 25, 242 যদি হয় তাহলে রেক্টেঙ্গেল, 203, 34, 135 যদি হয় তাহলে ট্রায়াঙ্গেল। এটাকে লেভেল করছে, এটাকে তারা লেভেল করছে। সো আপনি যে নতুন ডাটাটা পাচ্ছেন সেই লেভেলের সাথে যদি মিলে যায়, তারপরে কি করতেছে যে ট্রেন করে, তারপরে আপনি কি করতেছে যে এই যে আনসিন ডাটাটা আসতেছে, সেই আনসিন ডাটাটাকে দেখে সে ক্লাসিফাই করে ফেলতেছে যে আসলে এই যে নতুন ডাটাটা আসছে সেই ডাটাটা কি আসলে রেক্টেঙ্গেল কিনা, ঠিক আছে? সো বলতেছে যে এই ডাটাটা রেক্টেঙ্গেল, তাহলে যে ক্লাসিফিকেশন হচ্ছে, ঠিক আছে? পরবর্তীতে হয়তো সে রিগ্রেশনও চালাচ্ছে যে কিভাবে তার নিউমেরিক্যাল ভ্যালুগুলো আপনার প্রেডিক্ট করা যায়। সো এটা হলো আপনার সুপারভাইজ লার্নিং। তাহলে দেখেন এই সুপারভাইজ লার্নিং এ তাহলে আপনার অ্যালগরিদম গুলো কি কি? অ্যালগরিদম গুলো হলো যে ওরা বলতেছে যে আপনার লিনিয়ার রিগ্রেশন, এটা সম্বন্ধে আপনারা সবাই জানেন, লজিস্টিক রিগ্রেশন, কে নিয়ারেস্ট নেইবার, সাপোর্ট ভেক্টর মেশিন, ডিসিশন ট্রিজ এন্ড র্যান্ডম ফরেস্ট, নিউরাল নেটওয়ার্ক। সো এগুলি হলো আপনার সব সুপারভাইজ লার্নিং, ঠিক আছে? সো লিনিয়ার রিগ্রেশন আপনারা জানেন। লজিস্টিক রিগ্রেশন জিনিসটা কি? লজিস্টিক রিগ্রেশন জিনিসটা হলো যে আপনার ওই যে 1 অথবা 0, ইটস লাইক ক্লাসিফিকেশন আপনার করার জন্য ব্যবহৃত হয়, ঠিক আছে? কে নিয়ারেস্ট নেইবারটা কি? এই অ্যালগরিদমটা কি করে? এটা একটা ডিসটেন্স বেস অ্যালগরিদম, ঠিক আছে? এটা একটা ডিসটেন্স বেস, দ্যাট মিন্স সে ডিসটেন্স মেজার করে, একটা পয়েন্ট থেকে আরেকটা ডিসটেন্স মেজার করে। সাপোজ ওই যে আমি বারবার একই এক্সাম্পলে ফিরে যাব, ওই যে কাস্টমার সেগমেন্টেশন যখন আপনি করতেছেন, যে আপনার 3টা কাস্টমার সেগমেন্ট করা আছে, তো আপনি যখন একটা নতুন পয়েন্ট আপনার ওই ডেটা সেটে আসবে, তখন সে আপনার এই পয়েন্টটাকে সে আসলে ডিসটেন্স, ইউক্লিডিয়ান ডিসটেন্স সম্বন্ধে আপনাদের সবার ধারণা থাকার কথা, ঠিক আছে? দুইটা পয়েন্টের মধ্যে আসলে ডিসটেন্স রুট দিয়ে x1 - x2 + y1 - y2 টু দা পাওয়ার রুট। তো এই ইউক্লিডিয়ান ডিসটেন্স সে মেজার করে, সেই ইউক্লিডিয়ান ডিসটেন্স মেজার করে সে দেখে যে কোন সেগমেন্টেশনের কাছাকাছি আছে, তখন সে বলতেছে যে না এই সেগমেন্টেশনে এটা হইতে, তখন সে সেই ডিসটেন্স অনুযায়ী সে আসলে প্রেডিক্ট করে। তো এটা একটা বিরাট প্রসেস, এটা আমি আস্তে আস্তে অ্যালগরিদম গুলো নিয়ে আলোচনা করব। সো এটা হলো কে নিয়ারেস্ট, ঠিক আছে? তারপর হলো যে আপনার আচ্ছা ডিসিশন ট্রি, এটা একটা ট্রি বেসড অ্যালগরিদম, ঠিক আছে? আমি এটা দেখাবো আপনাদেরকে। তারপর হলো যে আপনার র্যান্ডম ফরেস্ট, ঠিক আছে? এটা হলো একটা এনসেম্বল অ্যালগরিদম। এনসেম্বল অ্যালগরিদম হলো যে আপনার এনসেম্বল কথাটা অর্থটাই হলো যে আপনাকে ডিফারেন্ট মডেল আপনি কম্বাইন করবেন, কম্বাইন করে একটা স্ট্রং মডেল আপনি বানাবেন, ঠিক আছে?
যে অ্যাকুরেসি বাড়ানোর জন্য। যেমন র্যান্ডম ফরেস্ট, এখানে কি করা হয়, মাল্টিপল ডিসিশন ট্রি ইউজ করা হয়, এই জন্য এটাকে বলা হয় আপনার এই এনসেম্বল বলা হয়। ঠিক আছে, যে আপনার একটা ডেটা সেট আছে, সাপোজ আপনার একটা ডেটা সেট আছে, তো ওই ডেটা সেটটাকে আপনার ভাগ করে আপনার বিভিন্ন ট্রি দিয়ে তো ওই সাবসেট করে বিভিন্ন, মনে করলেন যে 5টা ভাগে আপনি ডেটা সেটকে ভাগ করলেন। ঠিক আছে, ভাগ করে এই 5টা ট্রি দিয়ে আপনাকে ডিসিশন ট্রি দিয়ে আপনাকে লার্নিং করানো হয়, প্রেডিকশন করানো হয়। ঠিক আছে, এবং তারপরে যে ফাইনাল যেটা, যে তাদের যে অ্যাভারেজ এই প্রেডিকশন, এই লাস্টে ফাইনালি তাদের অ্যাভারেজ প্রেডিকশনটা তাদেরকে নেওয়া হয়, এটাকে বলা হচ্ছে তাহলে আপনার এনসেম্বল। ঠিক আছে, আচ্ছা, তারপর হলো যেমন লজিস্টিক রিগ্রেশন, এই যে লাস্টে একটা কথা আছে যে এটা সাম রিগ্রেশন অ্যালগরিদমস ক্যান অলসো বি ইউজড ফর ক্লাসিফিকেশন। এটা হলো একটা লজিস্টিক রিগ্রেশন। ঠিক আছে, একটা হলো লিনিয়ার রিগ্রেশন। আসবো আমি আস্তে আস্তে ডিটেলস আমি যাব। একই এক্সাম্পল, আনসুপারভাইজড লার্নিং। দেখেন এই যে আগের যে এক্সাম্পলটা ছিল, এই এক্সাম্পলটার মধ্যে আমি বলতেছি এটা হলো সুপারভাইজড লার্নিং। কেন? কারণ আমি ওই যে সার্কেল, কোনটা সার্কেল, কোনটা রেক্টেঙ্গেল, কোনটা ট্রায়াঙ্গেল, আমি তাকে লেবেল করে দিয়েছি। যে ডান দিকে দেখেন লেবেল করা আছে, মধ্যখানে সার্কেল, রেক্টেঙ্গেল, ট্রায়াঙ্গেল লেবেল করা আছে। কিন্তু এই একই ডাটা এইখানে দেখেন যে এই ডাটাগুলো লেবেল করা নাই, আনলেবেল ডাটা। ঠিক আছে, তার আইডিয়া আনসুপারভাইজড লার্নিং এর আইডিয়াটা হলো যে কি, there is no label data। ঠিক আছে, লেবেলটা এখানে মিসিং। ঠিক আছে, তো আমরা কি করি আনসুপারভাইজড লার্নিং এ কি করি, যে সিমিলার অবজেক্ট খুঁজে বের করি। ঠিক আছে, সিমিলার গ্রুপ অফ অবজেক্ট খুঁজে বের করি, বের করে আমরা এই আনসুপারভাইজড লার্নিংটা আমরা আসলে ইউজ করি। যে বিভিন্ন ধরনের অ্যালগরিদম আছে। ঠিক আছে, এটার জন্য এটা হলে পরে আছে। হ্যাঁ, যে এর জন্য কি কি অ্যালগরিদম ইউজ করা হয়, যেমন একটা আছে আপনার ক্লাস্টারিং অ্যালগরিদম, কে মিনস, যেটা আমি আপনাকে অলরেডি বলছি যে আপনার সিমিলারিটি, সে আসলে সিমিলারিটি ইয়ে করে। ক্লাস্টারিংটা আসলে মেজার দা, ডিটেক্ট দা গ্রুপস অফ সিমিলার অবজেক্ট। তারপরে বলতেছে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, অনেক বড় একটা গাল ভরা একটা কথা, পিসিএ, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আপনার কাছে। অন্তত আপনি এমন একটা ডেটা সেট নিয়ে কাজ করতেছেন যেখানে আপনার ফিচার হলো আপনার 10,000 ফিচার হতে পারে। ঠিক আছে, 10,000 ফিচার। যখন রিসার্চে রিসার্চ রিলেটেড জব হয় বা দেখবেন 10,000 ফিচার, আপনি কি করবেন, যে আপনি কিভাবে ডিসিশন নেবেন? এই যে একটা ডেটা সেটের এত ডাইমেনশনালিটি, এটা কিভাবে আপনি কোন ফিচারগুলো আপনি নেবেন, কিভাবে অ্যানালাইসিস করবেন? তো তার জন্য আপনার এই প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিসটা ব্যবহার করা যায়, অ্যালগরিদমটা ব্যবহার করা হয়। এই অ্যালগরিদমটা করে কি, সেই 10,000 থেকে সে খুঁজে বের করে যে কোনগুলো আসলে প্রিন্সিপাল কম্পোনেন্ট। দ্যাট মিনস সে দেখে যে 10,000 থেকে 100 কম্পোনেন্টই দেখা যাচ্ছে যে এই টোটাল একটা মডেলকে তোমার 99% এক্সপ্লেইন করে, আর বাকি আপনার 1% মডেলকে এক্সপ্লেনেশনের জন্য আপনার আরো 9,999 আপনার আমার যদি একটা 100 কম্পোনেন্ট যদি দেখি, তারা আপনার 99% তাহলে তো আমি 100 ফিচার নিয়ে কাজ করতে পারি, আমার বাকি ঠিক আছে। তারপরে আছে আপনার অ্যাসোসিয়েটেড রুল, এ প্রায়োরিটি। আচ্ছা, এটা অ্যাসোসিয়েটেড রুল লার্নিং সেটা হলো যে একটা মার্কেট বাস্কেট অ্যানালাইসিস। জানেন মার্কেট বাস্কেট অ্যানালাইসিস জিনিসটা হলো যে আপনি দোকানে যাবেন, একটা রুটি কিনবেন, রুটি কিনলে তো আপনাকে ও দেখতেছে, তাহলে মেশিন দেখতেছে, কি দেখতেছে,
100 রুটি কিনতেছে, ঠিক আছে? এখন আপনি এটা নিয়ে বড় স্টোরি আছে। একটা দোকানদার সে বলতে আমি কিভাবে আমার প্রোডাক্ট গুলো, একজন মেশিন লার্নিং একজন অ্যানালিস্টকে বলতেছে আমার দোকানে বিক্রি হয় না, ঠিক আছে? বিক্রি হয় না, আমি কিভাবে প্রোডাক্ট রাখতাম? তো তখন সে মার্কেট বাস্কেট অ্যানালিসিস করছে। যে ভদ্রলোক রুটি প্রোডাক্ট গুলো এমন ভাবে রাখেন যে রুটি তার কাছে যেন বাটার গুলো থাকে, তার নিচের সেলফে যেন বাটার গুলো থাকে। বাসা থেকে তাকে কিন্তু সে যখন রুটিটা নিতে যাবে তখন সে তার দৃষ্টির সামনে দেখে যে নিয়ে যাবে। সো এটা অ্যাসোসিয়েশন রুল, ঠিক আছে? আর নিউরাল নেটওয়ার্ক যেমন আপনার এটা জানেন যে ইমেজ ডাটা নিয়ে তারা সেমি সুপারভাইজড লার্নিং। সেমি সুপারভাইজড লার্নিং আমি আপনাকে উদাহরণ দিয়েছি যে 1000 ডাটার মধ্যে 100 ডাটা নিয়ে এটা আমি আবার বাকি 900 ডাটা কম্বাইন করে। সুডো লেভেল, প্রথমে কিছু ডাটাকে ট্রেন করতে ওরা একটা মডেল, ঠিক আছে? এই মডেলটা কি করতেছে আপনার আনলেভেল ডাটার উপর অ্যাপ্লাই করতেছে, অ্যাপ্লাই করে সে আরেকটা মডেল বানাচ্ছে যে সুডো লেভেল ডাটা বানাচ্ছে, ঠিক আছে? তারপরে এই সুডো লেভেল ডাটার এই যে লেভেল ডাটা নিয়ে সে আরেকটা মডেল বানাচ্ছে মডেল 2, এটা তাকে তার প্রেডিকশনটাকে অনেক অ্যাকুরেট করে। এটা হলো যে আপনার সেমি সুপারভাইজড লার্নিং। আর সেলফ সুপারভাইজড লার্নিং এই জিনিসটা হলো যে দেখেন যে নিচের লাইনটা যে ইন অটাম দ্য ড্যাশ ফল ফ্রম দ্য ট্রিজ। সো ওই যে বললাম যে GPT-3 আমি যেটা আপনাদেরকে অলরেডি উদাহরণ দিয়েছি যে প্রিভিয়াস ওয়ার্ড থেকে সে পরের ওয়ার্ডটা কি হবে সে সেটা প্রেডিক্ট করে, ঠিক আছে? ইন অটাম দ্য লিভস ফল ফ্রম দ্য ট্রিজ, লিভস হতে পারে বা ফ্লাওয়ার হতে পারে, তো অনেকগুলো অপশন তার এসে যাবে, এখন আসলে কোনটা হবে, ঠিক আছে? তো সেগুলো হলো আপনার সেলফ সুপারভাইজড লার্নিং। আচ্ছা, রেইনফোর্সমেন্ট লার্নিং সম্বন্ধে আপনাদেরকে বলছি, তো এখন আমি আরেকটু ডিটেইলস আপনাদেরকে রেইনফোর্সমেন্ট লার্নিং সম্বন্ধে জিজ্ঞাসা। তো রেইনফোর্সমেন্ট লার্নিং এর মধ্যে আপনার কয়টা জিনিস থাকে? একটা হলো যে আপনার এজেন্ট, একটা হলো আপনার এনভায়রনমেন্ট, আরেকটা হলো যে আপনার পলিসি, আরেকটা হলো যে আপনার অ্যাকশন, ঠিক আছে? তো ধরেন আপনি একটা, আমি খুব সিম্পল একটা এক্সাম্পল দিই যেটা আপনারা আসলে বুঝতে পারবেন। মনে করলেন যে একটা গোলক ধাঁধা আছে, মেজ, ঠিক আছে? ওই মেজের একটা এন্ট্রি পয়েন্ট আছে, ওই মেজের একটা এক্সিট পয়েন্ট আছে। তো আপনি একটা রোবটকে, তো এই মেজের মধ্যে তো আপনারা জানেন যে বিভিন্ন ধরনের ওয়াল থাকে, তার একটা আপনার পাথ থাকে, সে একটা পাথ দিয়ে হেঁটে হেঁটে সে ওই এন্ট্রি থেকে এক্সিট পয়েন্টে চলে যাবে। এখন একটা রোবটকে বললো যে তুমি এক্সিট পয়েন্টে যাও, ঠিক আছে? কিভাবে সে যাবে? তাইলে এখন আমি যদি এই যে ফিগারটা, এই যে চিত্রটা আছে, এটা যদি জানাই, আমি যদি রাখি, তাহলে এজেন্ট কি হবে? এজেন্ট হবে রোবট, ঠিক আছে? আর এনভায়রনমেন্ট কি হবে? এনভায়রনমেন্ট হলো যে আপনার ওই যে গোলক ধাঁধা বা মেজ আমি যেটা বলতেছি, তার মধ্যে যে ওয়াল, সেটা একটা ওয়ালটা, পাথটা, এক্সিটটা, এন্ট্রিটা, এগুলো হলো তার এনভায়রনমেন্ট। আচ্ছা, পলিসি জিনিসগুলো কি? পলিসিটা কি? পলিসিটা হলো যে ওখানে একটা পলিসি লেখা আছে। ধরেন আমি একটা পলিসি লিখলাম যে তুমি যদি ডান দিকে কোনো ওয়াল পাও তাহলে বাম দিকে ঘুরে যাবে, এটা আমি তাকে একটা পলিসি বলে দিলাম। তাহলে সে চলার সময় যদি ডান দিকে কোনো ওয়াল পায় তাহলে সে বাম দিকে ঘুরবে, এটা আমি একটা তার পলিসি বললাম। আরেকটা জিনিস আছে কি? রিওয়ার্ড। রিওয়ার্ডটা কি? আমি কিছু রিওয়ার্ড সেট করি। রিওয়ার্ড সেট করে কি হবে? যেমন ধরেন আমি
রোবটটাকে ওখানে আমি প্রোগ্রামিং এ লিখে রাখছি যে তুমি 10 পয়েন্ট পাবা যদি তুমি এক্সিটে যেতে পারো, তুমি প্রত্যেকটা স্টেপের জন্য তোমার 1 পয়েন্ট করে কাটা যাবে, তুমি একবার একটা ওয়ালে হিট করলে তোমার 5 পয়েন্ট কাটা যাবে। তো এই জিনিসগুলো সে কন্টিনিউয়াসলি এই এনভায়রনমেন্ট, সে যখন এই যে এনভায়রনমেন্টে হাঁটতেছে তখন সে বিভিন্ন ধরনের আপনার এই যে তার রিওয়ার্ড পাচ্ছে, এই যে পয়েন্ট পাচ্ছে, এই রিওয়ার্ড গুলো দিয়ে সে কি করে, সে আপডেট করে দিতেছে, আপডেট করে সে একটা অ্যাকশন নিতেছে যে সে কোন দিকে যাবে। যা ঠিক আছে, আমি তাহলে ওয়াল পাইলাম, আমি -5 পয়েন্ট পাইলাম, এটা কি কোন দিকে, ডানে ওয়াল না বামে ওয়াল, তাহলে আমার রুল কি আছে, আমি আপডেট করলাম, আমার রুল বলতেছে ওখানে যেতে হবে, তাহলে ওখানে গেলাম। সো এইভাবে ইনক্রিমেন্টালি আস্তে 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 সে শিখে। ঠিক আছে, তো এটা হলো আপনার রেইনফোর্সমেন্ট লার্নিং। সো আমার ধারণা আপনার রেইনফোর্সমেন্ট লার্নিংটা সম্বন্ধে কিছুটা ধারণা পেয়েছেন নাকি। যখন আপনারা পাইথন এই এটার যখন অ্যালগরিদম অরিজিনাল এই ছোট্ট বেসিক জিনিসটার উপরই যখন আপনারা কোডে যাবেন বা বিভিন্ন মডেল যখন আপনারা দেখবেন, দিস ইজ অলমোস্ট দুর্বোধ্য আর কি। ঠিক আছে, মানে ভীষণ কমপ্লিকেটেড থিংস। আচ্ছা, সো এখানে একটা ভিডিও আছে, আপনার ভিডিওটা দেখে নিন যে কিভাবে আসলে এই রোবটটা আসলে আপনার এই রেইনফোর্সমেন্ট লার্নিং বা অ্যালগরিদম ইউজ করে সে আসলে জিনিসটা শিখতেছে। আচ্ছা, তারপর হলো যে আপনার ব্যাচ ভার্সেস অনলাইন লার্নিং। ব্যাচ লার্নিংটা কি, আমি যদি ব্যাচ লার্নিংটা বলি, যে ব্যাচ লার্নিংটা হলো যে আপনার এটাকে আপনি বলতে পারেন অফলাইন লার্নিং। ঠিক আছে, একটা সুন্দর একটা উদাহরণ দিই আপনাদেরকে ব্যাচ লার্নিং এর। আপনারা সবাই নেটফ্লিক্সের কথা জানেন। ঠিক আছে, এখন মদুদ কি করলো যে আমি এই মাসে নেটফ্লিক্সে নতুন একটা অ্যাকাউন্ট আমি নিলাম, তাহলে মদুদের নামে একটা অ্যাকাউন্ট জেনারেট হলো। এখন মদুদ কি করবে, বিভিন্ন মুভি দেখবে, বিভিন্ন ক্লিক করবে, বিভিন্ন জিনিস রেটিং দিবে, সে হিস্ট্রি তার বিভিন্ন করবে। তাহলে এই যে 1 মাস যে অ্যাক্টিভিটি করলো, এই 1 মাসের অ্যাক্টিভিটির উপর একটা মডেল জেনারেট হবে আনটিল নেক্সট মান্থ পর্যন্ত। তাহলে এই যে 1 মাসের ডাটা দিয়ে আমরা একটা মডেল, সে একটা মডেল জেনারেট করলো, মডেল জেনারেট করে তাকে আপনার বলতেছে যে তার প্রিয় মুভি কোনগুলো, সেগুলি সে সাজেশন দিতেছে। আবার নেক্সট মান্থের ডাটা যখন আবার অ্যাভেলেবেল হলো, তখন তার আবার তার ডাটা দিয়ে ট্রেন করলো। তাহলে দেখেন এই হিস্ট্রিটা আস্তে আস্তে বাড়তেছে। তো হিস্ট্রি তার ডাটাটা বাড়বে। একটা ডাটা, আমি একটা এক্সাম্পল দিই, 1 মাসে একটা ডাটা ব্যাচ করে নিছে, ব্যাচ করে 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 তার ডাটাটাকে লার্ন করাচ্ছে। তাতে কি হবে, মডেলের ঠান্ডা গরম কি হবে, আস্তে বাড়তে থাকবে। তাকে যে আপনার 1 মাস পরে তাকে যে সাজেশন গুলো দিয়েছে, ও মানে ওখানে বিভিন্ন রেটিং দিচ্ছে যে না এটা হয় নাই, এটা হয় নাই। তো ওর এই বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি সেকেন্ড মাসে বেটার দিচ্ছে, 6 মাস পর দেখে অ্যাকুরেট তাকে দিচ্ছে। সো ডেটা বাড়তেছে, তাকে ব্যাচ ওয়াইজ ট্রেনিং করাচ্ছে এবং সেই জিনিসগুলো ট্রেনিং করতেছে। তো এটা হলো যে আপনার ব্যাচ লার্নিং। আর অনলাইন লার্নিং এর একটা সবচেয়ে বড় উদাহরণ হলো প্রেডিকশন। ঠিক আছে, যে আপনার স্টকের প্রাইস চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, ট্রেডিং ভলিউম চেঞ্জ হচ্ছে, ইন্ডিকেটরস চেঞ্জ হচ্ছে প্রত্যেকটা দিন। তাহলে যে এটা কি করে, ঠিক আছে, সিস্টেম কি করে, রিসিভস এ কন্টিনিউয়াস স্ট্রিম অফ ডাটা। ঠিক আছে, তো এটা হলো আপনার অনলাইন লার্নিং।
তো এই যে আমি লার্নিং সম্বন্ধে আমি আপনারা আমি বলছি, তো এটা আপনি বুঝতে পারবেন। এই যে অনলাইন লার্নিং সম্বন্ধে আপনি দেখেছি, ঠিক আছে, এটা আপনি বুঝতে পারবেন। আচ্ছা, তারপরে কত ধরনের লার্নিং, আমি আগে লার্নিং গুলো একটা হলো যে কি আপনার ঠিক আছে। আচ্ছা, ইনস্ট্যান্স বেসড লার্নিংটা অ্যাকচুয়ালি মেমোরি বেসড লার্নিং বা আপনার বলা হয়। আমাদেরকে পরবর্তীতে নেক্সট কিভাবে কেএনএন অ্যালগরিদম একটা যখন একটা নিউ ডাটা পয়েন্ট আসে, সে কিভাবে আসলে এই আপনার ক্লাসিফাই জিনিসটা করে, ঠিক আছে, ইনস্ট্যান্স বেস। সো এটার অ্যাডভান্টেজটা কি, এটা ভেরি সিম্পল। আপনি কি নতুন নতুন ইয়ে গেছেন, নতুন স্লাইডে গেছেন নাকি ম্যাথ? আমরা আপনাদেরকে দেখতেছি। আচ্ছা, তো মাঝে মাঝে আচ্ছা, ভেরি গুড। সো এই যে কেএনএন বেসড লার্নিং, এই কেএনএনটা খুব ইমপ্লিমেন্ট করাটা ভেরি সিম্পল, কিন্তু যখন বড় হয়ে যাবে এটা ঠিক আছে। আচ্ছা, অলরেডি 12টা বেজে গেছে, আমাকে আরেকটু হবে। আচ্ছা, আরেকটা হলো যে আপনার মডেল বেসড লার্নিং। তো আচ্ছা, আরেকটা হলো যে আপনার মডেল বেসড লার্নিং। কি করি আমরা লিনিয়ার রিগ্রেশন, আসলে কি করি লিনিয়ার রিগ্রেশনে আমরা একটা মডেল ট্রেন করি, কালার কোডটা একটু মুছে দাও। ওই কালার বেস্ট ফিট, ওটা তো কোড একটা বেস্ট ফিট একটা লাইন এরকম না তো আলটিমেটলি যে আপনার ওই বেস্ট ফিট লাইন থেকে যদি আপনি প্রত্যেকটা পয়েন্টের আপনি ভার্টিক্যাল যদি ডিসটেন্স গুলো নেন, এই ডিসটেন্স গুলোকে বলা হচ্ছে আপনার এই ডিসটেন্স কম হবে, ডাইনামিকলি বাড়াতে হবে, তাহলে সেগুলি খুব ডাইনামিক বাড়াতে হবে। কত বেশি আপনার ভালো হবে। এটা পরবর্তী লিনিয়ার রিগ্রেশনে আপনারা জানেন কি থাকে, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে আর একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে। এটা সো এটা হলো যে আপনার টোটাল আপনার কি বলবো থিওরি যে আপনার লার্নিং আছে। আচ্ছা, আপনারা কি মদুদ আপনি কি দেখছেন এখন এক্সাম্পলে আসছে? হ্যালো মদুদ, আমি কি মিটিং এ আছি নাকি? হ্যাঁ হ্যাঁ, মিটিং এ আছেন আপনি, এক্সাম্পলে আমি দেখতেছি। আচ্ছা, নেটওয়ার্ক ভাইয়া ডি হইতেছে নেটের সমস্যা। ভাই, এটা কি নেটওয়ার্ক নাকি আসলে আমাদের এই মিটিং ওএসএস এর এখানে? কারণ আমার এখানে যতজনে কানেক্ট হইছে, প্রথমে কানেক্ট হয়ে 5 মিনিট কিছু শুনতে পাই না, তারপরে দেখা গেল যে এখন মনে হচ্ছে আচ্ছা, এইটা মিঠুন ভাই, এই ডিএসএস এ কিন্তু সবাই এই টুলসটা ইউজ করতেছে, এই ভিডিওটা। এখন এইটা মানে মিটিং এর জন্য কি রিসোর্স বেশি টানতেছে কিনা? কারণ সবাই আমরা কিন্তু ইন্টারনেট ফেস করতেছি ইস্যুটা। সবাই তো ইউজ করলে তো কিছুটা স্লো হবে, স্বাভাবিক। আমার মনে হয় ওখানকার নেটওয়ার্ক আমি দেখতেছি, আমাদের রাউটারে দেখতেছি ম্যাক্সিমাম কথার ক্ষেত্রে দেখা যাচ্ছে ফ্লাকচুয়েট করা যাচ্ছে, গুরুত্বপূর্ণ কথাগুলো মিস হয়ে যাচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছি, আমি নেটওয়ার্কের এটা আমি দেখতেছি ভাই। ঠিক আছে, অনলাইনের জন্য তো নেটওয়ার্কটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা আমার ট্রেনিংটা তো আপনার 2 ঘন্টার মতোই ডিজাইন করা, তো সেখানে আমি তো আবার রিপিট করতে গেলে আবার এটা চলে যাবে 3 ঘন্টা, তখন তো আপনারা আবার আমার পিটাইবেন ছাত্রদের মতো।
তো এখন দেখেন আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল নিয়ে আসলাম যে লাইফ স্যাটিসফ্যাকশন, ঠিক আছে? সো দেখেন এখানে একটা ডেটা দেওয়া আছে কিছু হাঙ্গেরি, কোরিয়া, ফ্রান্স, অস্ট্রেলিয়া, ইউনাইটেড স্টেটস, তাদের জিডিপি গুলো দেওয়া আছে এবং তাদের লাইফ স্যাটিসফ্যাকশন গুলো বলা আছে, ঠিক আছে? তো এখন আমি যদি আপনার এই ডাটাটা যদি আমি প্লট করি, যে ডান দিকে দেখেন একটা প্লট করছি, তাহলে আপনার এই লাইফ স্যাটিসফ্যাকশন ভার্সেস জিডিপি আপনি একটা জিনিস পেয়ে গেলেন। তাহলে আমার এখানে কি দেখতে হবে? আমার এখানে দেখতে হবে যে প্লটটা যে আমি করলাম, যে আমি দেখে আমি কিন্তু বুঝতেছি যে আপনার জিডিপির সাথে এই যে লাইফ স্যাটিসফ্যাকশনে একটা লিনিয়ার রিলেশনশিপ আছে, ঠিক আছে? সো এই জিনিসটা আমি ডেটাটা থেকে বুঝতেছি যে একটা লিনিয়ার রিলেশনশিপ আছে, যে জিডিপি যত বাড়তেছে লাইফ স্যাটিসফ্যাকশন তত বাড়তেছে। তাহলে আমি একটা লিনিয়ার রিগ্রেশন একটা মডেল বানাবো। একটা লিনিয়ার রিগ্রেশন মডেল বানায় আমি মনে করলেন এখানে এই 5টা কান্ট্রি দিয়ে আমি একটা মডেল বানাবো। মডেল বানায় তারপর আমি ওইখানে বাংলাদেশের জিডিপি দিয়ে দিব। তাহলে বাংলাদেশের জিডিপি যদি আমি দেই, তাহলে ওই মডেল আমাকে বলে দিবে যে তাহলে বাংলাদেশের লাইফ স্যাটিসফ্যাকশন কত। এটাই তো আমার উদ্দেশ্য, ঠিক না? এটাই আমার উদ্দেশ্য, এটাই মেশিন লার্নিং উদ্দেশ্য। তো দেখেন সেই জিনিসটা করতে গিয়ে দেখেন এখানে আপনার একটা ফর্মুলা সে লিখছে যে θ1 যোগ θ2 ইনটু জিডিপি পার ক্যাপিটা, ঠিক আছে? সো এই θ1 θ2 এগুলো হলো আসলে আপনার প্যারামিটার। সো আপনি যখন লিনিয়ার রিগ্রেশন ইউজ করবেন, লিনিয়ার রিগ্রেশনে কনসেপ্টটা হলো যে আপনার একটা ইন্টারসেপ্ট থাকবে। আপনারা যদি যারা ইন্টারমিডিয়েট ম্যাথ পড়েছেন তারা এটা জানবেন। আপনারা, আমি আর অত ম্যাথে যাব না, তাহলে আমার এই কোর্স শেষ করতে 1 বছর লাগবে। তাহলে যে আমি যখন একটা লিনিয়ারিটি যখন ডিফাইন করব, তখন একটা থাকবে আপনার ইন্টারসেপ্ট। এখানে এই θ1টা হলো যে আপনার ইন্টারসেপ্ট, আর θ2 হলো আপনার কোএফিশিয়েন্ট। সো এগুলো অ্যাকচুয়ালি কোএফিশিয়েন্ট। তাহলে দেখেন যে আমি কি করতেছি, আমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্যটা হলো যে লাইফ স্যাটিসফ্যাকশন বের করা। এটা হলো আমার ওয়াই, এটা হলো আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর আমার ফিচারটা কি? আমার ফিচারটা হলো জিডিপি। সো আমার এখানে তাহলে দেখা যাচ্ছে যে আমার কি করতে হবে, আমার মেশিনকে আমি তাহলে বলে দিচ্ছি যে তুমি একটা লিনিয়ার রিগ্রেশন করো এবং তুমি দুইটা প্যারামিটারের ভ্যালু খুঁজে বের করো, θ1 আর θ2 এর ভ্যালু তুমি খুঁজে বের করো। ঠিক, এই তোমার কাজ। তাহলে ও কিভাবে করবে? ও ডাটা দিয়ে দিব, ওর ফর্মুলা দিয়ে দিব, ও সেভাবে জিনিসটা করবে। আচ্ছা, সো আমি ডিসিশন নিলাম যে আমি প্রথমে দেখলাম যে শুধু খালি জিডিপি নিলাম, জিডিপি আমি দেখবো, দেখে আমি পরবর্তীতে আবার আমি দেখবো যে আমার যে অ্যাকুরেসি আসছে সেই অ্যাকুরেসির উপর বেস করে আমি আমার অন্য কোনো ফিচার আমাকে আরো অ্যাড করতে হবে কিনা। যে আমি এমপ্লয়মেন্ট রেট অ্যাড করব, আমি হেলথ অ্যাড করব, হেলথের ডাটা অ্যাড করব, এগুলি অ্যাড করে আমি দেখব যে আমার মডেলের অ্যাকুরেসি কত হচ্ছে। সো আপনারা দেখেন কত ছোট থেকে আমরা জিনিসটা আরম্ভ করতে হচ্ছে, ঠিক আছে? সো আমি যদি একেবারে সিম্পল জিনিসটা নেই, তাহলে সেই সিম্পল জিনিসটা হলো কি, যে আমি শুধু খালি আবার ফিচার জিডিপি নিব, সেখান থেকে আমি এই ডাটা দিয়ে আমি θ0 আর θ1 আমি বের করলাম, দুইটা ভ্যালু আমি ক্যালকুলেশন করে আমি বের করলাম 4.85 4.9 ইনটু 10⁻⁻5। এটাই আমার উদ্দেশ্য। আমার এই θ0 এবং θ1 বের করে আমার উদ্দেশ্য, আর কিছুই না। বাস মেশিন লার্নিং আমার হয়ে গেছে, ফর্মুলা ইউজ করে আমার মেশিন লার্নিং হয়ে গেছে। এখন আপনারা বলতে পারেন যে এই θ1 আর θ2 বের করাটাই কাজ, এই θ1 θ2 বের করাটাই কাজ। আপনি যখন এই দুটো কোএফিশিয়েন্টের ভ্যালু যখন বের করবেন, তখন আপনি এই মডেলটাকে আপনি ডিপ্লয় করে দিবেন।
ডিপ্লয় করে দিবেন যে আপনি এই ডাটার উপরে বেস্ট এই থিটা 0 এবং থিটা 1 পাইছেন, এটা আপনার মডেল, এই মডেল দিয়ে আপনি আপনার নিউ ডাটা আপনার প্রেডিক্ট করবেন। 2 মাস পরে আপনি আরো ডাটা পাইলেন, আপনি 5টা কান্ট্রি না দেখে আপনি দেখলেন যে ওইখান থেকে আপনি 100 কান্ট্রি আবার নিউ ডাটা নিলেন, রিট্রেন করলেন, রিট্রেন করে আপনি আবার থিটা 0 আর থিটা 1 এর মান পাইলেন, দেখলেন যে এই থিটা 0 এবং থিটা 1 এর মান আগের যে থিটা 0 এবং থিটা 1 ছিল তার চেয়ে বেটার এবং তার প্রেডিকশনও ভালো, অ্যাকুরেসি ভালো। তাহলে আপনি কি করবেন, আপনার যে প্রোডাকশন যে মডেল আছে সেই প্রোডাকশন মডেলে শুধু খালি থিটা 0 থিটা 1 বসা দিয়ে আপনি চালাই দেন। তাহলে আপনার মডেলটা কিন্তু আপনাকে কি করতে হচ্ছে, আপনাকে আপনার ডেটা জমতেছে কন্টিনিউয়াসলি, আপনাকে রিট্রেনিং করতেছে, রিট্রেনিং করে আপনাকে ডিপ্লয়মেন্ট করতে হচ্ছে। দিস ইজ দ্য অ্যাকচুয়ালি মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের কাজ। আপনি একবার একটা মডেল বের করলেন, তৈরি করে আপনি ফালায় রেখে দিলেন, তারপর সে কি প্রেডিক্ট করলো না করলো আপনার কিছু যায় আসে না, মেশিনে যায় আসে, তাইলে তো হবে না। আপনাকে কন্টিনিউয়াসলি এটা ডেটা দিয়ে রিট্রেনিং করাইতে হবে। এই যে রিট্রেনিং এর কথাটা যখন আসলাম, যে আমি যেখানে আপনার অস্ট্রেলিয়াতে যেখানে আমি আপনার ইন্টার্নশিপ করেছি, আমাকে আপনার অন্তত 1000 ইমেজ দিছে, বলতেছে এই ইমেজগুলো দিয়ে তুমি রিট্রেনিং করাতে হবে তোমার ডাটা। আমি বললাম কেন রিট্রেনিং কেন করাতে হবে? তো বলে যে আমাদের এইখানে মডেল যেটা জেনারেট করছি সেই মডেল 90% অ্যাকুরেসি। ভেরি গুড, 90%। আমি আসলে যখন রিট্রেনিং করেছি আমি 91% পাইছি। আমি তো বললাম যে ওয়াও, যে দেখো তুমি আগে 90% পাইছিলে, আমি তো মডেল রিট্রেনিং করে আমি দেখো 91% অ্যাকুরেসি পাইছি। তো আমি দেখলাম যে তার আমার যে বস ছিল সিইও, তার মুখে হাসি নেই। সে বলে মুস্তাফিজ তুমি এইখানে 99%ও যদি করো, আমি না এখন এটা বিশ্বাস করি না। আমি কেন? বলে ও যখন নিউ ডাটা যায় তখন সে মিসপ্রেডিক্ট করতেছে। আমি তখন তাকে বললাম যে আপনার তো তাহলে আপনি আমাকে যে কাজটা দিয়েছেন আপনি তো ভুল কাজ দিয়েছেন আমাকে, এখন তো সময় শেষ। আপনি যদি আমাকে ওই কাজটা আগে দিতেন তাহলে আমি ব্যাক ক্যালকুলেশন করে আপনাকে বলতে পারতাম যে কেন আপনার এই যে মডেল 90% অ্যাকুরেট মডেল, কেন আপনার যে নিউ ডাটাতে বা অরিজিনাল যে প্রোডাকশনে সেখানে কেন আপনার মিসফায়ার করতেছে, কেন সে প্রেডিক্ট করতে পারতেছে না, কেন সে ভুল প্রেডিক্ট করতেছে। তখন আমার তখন টাইম শেষ হয়ে গেছে, আমি এটা নিয়ে কাজ করতে পারিনি। তো আপনি দেখেন, সো এটা মনে করার মতো কারণ নাই। আপনি যে আপনি যে ট্রেনিং ডাটা করবেন, সেই ট্রেনিং ডাটার উপর আপনার 99% আপনার অ্যাকুরেসি হয়ে গেল, ইট ডাজ নট মিন এনিথিং। ইট মিনস ওভারফিটিং আসতেছে পরে। আবার কখনো কখনো দেখা যাবে যে আপনার আন্ডার ফিটিংও হয়ে গেছে। ঠিক আছে, তো সেই জিনিসগুলো আমি আস্তে আস্তে আসবো। তো এখানে আমি দেখাইছি যে লাইফ স্যাটিসফ্যাকশনের ডাটাটা কিভাবে আপনার হ্যান্ডেল করা হয়েছে। সো এখানে পাইথনে কিছু লাইব্রেরি ইউজ করা হয়েছে। এখানে 2টা ডাটা সেট আছে, একটা হলো যে আপনার 2টা ডাটা সেটকে জয়েন করে একটা ডাটা পাথ বানানো হয়েছে। ডাটা পাথ বানানো, আমি খুব দ্রুত যাচ্ছি এগুলি, আমি আই ডোন্ট ওয়ান্ট টু অ্যাকচুয়ালি এক্সপ্লেইন দিস কোড। সো এখানে একটা মেথড বানানো হয়েছে ডেফ ফাংশন দিয়ে। এই মেথডের কাজটা কি? এই মেথডের কাজটা হলো যে আপনার ওই যে 2টা CSV ফাইল আমরা দেওয়া আছে সেখান থেকে ইনফরমেশনগুলো এক্সট্রাক্ট করে, ক্লিন করে, ঠিক আছে, তারপরে ডাটা ফ্রেম তৈরি করতেছে, ডাটাটাকে আপনার স্প্লিটিং করে একটা ট্রেন মডেল। সো এই যে এখানে আপনার তারপরে এই যে এখানে প্রিপেয়ার ডাটাটা করতেছে, করে আপনি ডাটাটাকে আপনার প্রিন্ট দিলেন, প্রিন্ট দিয়ে এখানে এই যে ডাটাটাকে x এবং y তে আপনার স্প্লিট করতেছে। x হলো ফিচার, y হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটা আমি আসলে প্রেডিক্ট করতে চাচ্ছি, লাইফ এক্সপেক্টেন্সি, আর আমার ফিচার হলো জিডিপি। পরে আমার এই যে দেখেন ডাটাগুলো আমি ভিজুয়ালাইজ করতেছি, ঠিক আছে, প্লট করতেছি। তারপরে আমি কি করতেছি, এখন আমি অ্যালগরিদম চালাচ্ছি।
ঠিক আছে? প্রথমে আমি দেখেন যে মডেল বেসড লার্নিং অ্যালগরিদম চালিয়েছে, লিনিয়ার রিগ্রেশন চালাইছি, ঠিক আছে? তারপরে আমি আবার ইনস্ট্যান্ট বেসড লার্নিং চালিয়েছি, সেটা হলো কে নেইবার রিগ্রেশন, দুটাই রিগ্রেশন, ঠিক আছে? দুই ধরনের আমি রিগ্রেশন ইউজ করেছি, করে আমি ওই লিনিয়ার রিগ্রেশন দিয়ে আমি মডেল ফিট করছি এক্স এবং ওয়াই কে, আমি ওই যে কে নেইবারস রিগ্রেশন দিয়েও ফিট করছি। ফিট করে আমি কি বললাম যে সাইপ্রাসের ডাটাটা আমি পাঠাইলাম, জিডিপি, যে এক্স নিউ যে দেখেন সাইপ্রাসের জিডিপিটা আমি দিলাম, দিয়ে দেখি যে কিভাবে প্রেডিক্ট করো। ও প্রেডিক্ট করলো যে তোমার সাইপ্রাসের যে জিডিপি 22,587, তার এগেইনস্টে তোমার লাইফ এক্সপেক্টেন্সি হলো 5.9। এই উদ্দেশ্য আমার শেষ, কাজ শেষ, পাইথনের কাজ শেষ। আচ্ছা, তো এখন চ্যালেঞ্জেস। তো আমাদের তাহলে কি হলো যে আমরা একটা ডাটা সেট পাবো, সেই ডাটা সেটটাকে রিড করব, রিড করে আমরা ট্রেন টেস্ট স্প্লিট করব, স্প্লিট করে আমরা একটা মডেল ফিট করব, একটা মডেল সিলেক্ট করব, যে কোনো কি ওই কনটেক্সটের উপর বেস করে আমরা একটা মডেল সিলেকশন করব, ওই মডেল দিয়ে আমরা দেখব, তারপর আমরা কিছু নিউ ডাটা দিয়ে দেখবো যে আমার প্রেডিকশন কিভাবে কাজ করে। দিস ইজ দ্য সিম্পলেস্ট ওয়ে অফ দ্য মেশিন লার্নিং। আচ্ছা, এখন আমি আসি যে আসলে মেশিন লার্নিং এর চ্যালেঞ্জগুলো কি কি। প্রথম চ্যালেঞ্জ হলো যে আপনি গার্বেজ দিবেন, গার্বেজ বের হবে। এটা হলো সেই পৃথিবীর সৃষ্টির পর থেকে এটা একটা কথা যে আপনি গার্বেজ দিবেন, গার্বেজ বের হবে। আপনি আপনার ডাটা যদি গার্বেজ হয়, মেশিন লার্নিংও গার্বেজ হবে। তারপরে আরেকটা জিনিসটা কি, আরেকটা হলো যে আপনি প্রপার অ্যালগরিদমটা আপনি ইউজ করতে পারেননি, আইদার আপনার ওভারফিট হয়ে গেছে অথবা আপনার আন্ডারফিট হয়ে গেছে। দ্যাট মিনস ওভারফিট বা আন্ডারফিট কোনোটাই আসলে আপনাকে হবে না। এখন ইনসাফিশিয়েন্ট কোয়ান্টিটি অফ ট্রেনিং ডাটা, ঠিক আছে? এখানে আমি বিভিন্ন লিখছি, আমি এগুলো নিয়ে আমি কিছু বলবো না, আপনি একটু পড়ে নেন। আমি নন রিপ্রেজেন্টেটিভ ট্রেনিং ডাটা নিয়ে বলবো। আচ্ছা, নন রিপ্রেজেন্টেটিভ ট্রেনিং ডাটা, হ্যাঁ, অনেক স্লো। আমি যদি একটা সুন্দর যে কথাটা বলতেছে যে ডেটা নিডস টু বি রিপ্রেজেন্টেবল, রিপ্রেজেন্টেবল ডাটা হইতে হবে। প্রাইস প্রেডিক্ট করবেন, তো আপনি যে ডাটা নিলেন, তারপরে হলো মিরপুর কি হয়েছে, তাহলে আপনার যখন প্রাইস প্রেডিক্ট করবে, ডাটাটা সে প্রেডিক্ট করবে, মনে নেই, এগুলি তো প্রেডিক্ট করবে ওইটা। কিন্তু আপনি যদি যে সমস্ত জায়গায় আপনার থাকে, যে সমস্ত জায়গায় মধ্যবিত্তরা থাকে, সব একটা ডাটা যদি আপনি নিতে পারেন, তাহলে না আপনি বলতে পারবেন যে আপনার দাম কত। তাই জন্য এটাই বলতেছে যে রিপ্রেজেন্টেটিভ ডাটা। সো রিপ্রেজেন্টেটিভ ডাটাটা আপনার যে বিভিন্ন রেঞ্জটাকে আপনাকে ডিফারেন্ট থাকতে হবে, ডিফারেন্ট হাউস সাইজ থাকতে হবে, ঠিক আছে? বিভিন্ন কন্ডিশন থাকতে হবে। এটা এই গুলশানের বাড়ি অনেক ভালো বাড়ি, আবার আপনার মোহাম্মদপুরের বাড়ি অনেক খারাপ বাড়ি, বিভিন্ন কন্ডিশন। এই রিপ্রেজেন্টেটিভ ডাটা ভালো হবে, ব্যাড ডাটা। আচ্ছা, যেমন এখানে আপনার একটা নন রিপ্রেজেন্টেটিভ দিয়েছে, ঠিক আছে, যে অ্যাডিং মিসিং কান্ট্রিজ। আচ্ছা, এটা এই এক্সাম্পলটা যে এক্সাম্পলটা দিলাম, আমি ডিফারেন্ট এক্সাম্পল দিব, বাট ডিফারেন্ট
রিপ্রেজেন্টেটিভ এন্ড নন রিপ্রেজেন্টেটিভ। আমাদের কাজটা হলো যে পুয়ার কোয়ালিটি ডাটা দিয়ে কোয়ালিটিটা ডাটা কোয়ালিটিটা কি, এটা কোয়ালিটির উপর বেস করে আমাদেরকে মডেল ট্রেন করতে হবে। তো এই যদি আমাদেরকে জানতে হয়। আচ্ছা, বিভিন্ন জিনিস আছে, আপনি রিলেভেন্ট ফিচার আছে, আবার আপনাকে ফিচার ইঞ্জিনিয়ারিং করতে হয়। এখন আপনাদের একটু বলতে চাচ্ছি, ওভারফিটিং মানে হলো যে আপনি যে ট্রেন ডাটা নিয়েছেন, যে বললাম যে গুলশানের ডাটা নিয়ে আপনি দেখলেন যে আপনার মডেল একেবারে 99% এবং অ্যাকুরেসি দিয়ে দিচ্ছে। দিস ইজ ওভারফিটিং। আপনি যখন গুলশানের ডাটা একটা দিচ্ছেন, নিউ ডাটা দিচ্ছেন, দেখেন যে সে অ্যাকুরেটলি প্রেডিক্ট করছে, কিন্তু যখন আপনি মোহাম্মদপুরের ডাটা দিচ্ছেন তখন দেখতেছেন যে আপনাকে প্রেডিক্ট করতে পারছেন না। দ্যাট মিন্স আপনার ঠিক আছে। সো যদি মডেল ওভারফিট হয়ে যায় পসিবল সলিউশন আছে। আরেকটা হলো যে প্যারামিটার, কমপ্লেক্স মডেল ইউজ করছে, অনেক হাজার হাজার প্যারামিটার ইউজ করছে। প্যারামিটার গুলো দেখতে হবে যে পিসে হবে যে আসলে কোন তারপর দেখতে হবে যে ডাটার মধ্যে নয়েজ আছে কিনা, সেই নয়েজ গুলো মিসিং ডাটা আছে কিনা। সো অনেক কাজ, এই কাজ ডাটা কোয়ালিটি বাড়াতে হবে, ওভারফিটিং আপনার। আরেকটা আছে বলতেছে যে এই যে টেকনিক, ওভারফিটিং প্রিভেন্ট করার জন্য একটা টেকনিক, ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনার আন্ডারফিটিং ডাটা হলো যে কি আপনার যে মডেলটা আপনার ভীষণ সিম্পল একটা মডেল, আপনি লাইফ এক্সপেক্টেন্সি আর জিডিপি এত যে আসলে আমার এটা দিয়েও কাজ হচ্ছে। আমি যখন আপনার বাংলাদেশের দেখা যাচ্ছে যে আপনার কাজ করেন যে 5টা ডাটা দিয়ে মডেল তৈরি করছে, এই 5টা ডাটা দিয়ে মডেল দিয়ে আমার আসলে মডেল এক্সপ্লেন করছে না, আমার মডেল আমার নিউ ডাটাকে এক্সপ্লেন করছে না। 100 ডাটা নিয়ে আবার বাংলাদেশের ডাটা জিডিপি দিতে হবে যে সেটা মডেল অ্যাকুরেসি। দ্যাট ইজ দ্য কি। সো এটা একটা প্রসেস, ডাটাটাকে আমরা ভাগ করব আইদার 80-20 অথবা 70-30, ঠিক আছে। এই দুই ভাগে আমরা ভাগ করে নিব, ভাগ করে আমরা তারপরে মডেলটা যেই ট্রেন যে পার্টটা হবে সেই 80% ডাটা, 80% ডাটার উপর আমরা ট্রেন করব। এই 20% ডাটার উপর আমরা এই 20% ডাটা দিয়ে এই অরিজিনাল ডাটাটাকে দিয়ে মডেল আছে, সেই মডেলকে আমাদেরকে কি করব, আমরা অ্যাকুরেসি মেজার করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আপনাদের এগুলি সব একই জিনিস, এখানে আর তেমন কিছু নাই। সবচেয়ে কঠিন একটা খুব ভালো একটা আপনার ক্রস ভ্যালিডেশন। এটা একটা ডাটাকে আপনি দুটো ভাগে ভাগ, একটা হলো ট্রেন ডাটা সেট, তারপরে আপনি ট্রেন ডাটা সেটকে আপনি আবার 5-4 ক্রস ভ্যালিডেশন দিলে প্রথম ফোল্ডে আপনি তারপরে আবার আরেকটা সেগমেন্ট ওটাকে ভ্যালিডেশন ডাটা করলেন, বাকিটাকে ট্রেন ডাটা করলেন। আপনার ভিটা আস্তে আস্তে তো উপরে উঠে গেছে। কেন ইউজ করা হয়? ভ্যালিডেশন ইউজ করা হয়
ট্রেনিং ডাটাটা আছে, এই পুরো ট্রেনিং ডাটাটা যে কি করে উপরে মডেলটা আপনার ট্রেন হয়, ওই ডাটাটা দিয়ে মডেল বানান, তারপরে এই যে 5-fold ক্রস ভ্যালিডেশন, এটা এভারেজ ফিচারটা নিয়ে অ্যাকুরেসিতে মেইন থিওরি কমপ্লিট। সো এখন এই মেশিন লার্নিং এন্ড পাইথন ইয়ে করার জন্য আপনারা সবাই জানেন অ্যানাকোন্ডা ইউজ করা হয়, তারপরে আপনার গুগল কোল্যাব আপনি ইউজ করতে পারেন। আপনি বিভিন্ন ধরনের যে সাইকিট লার্ন যে লাইব্রেরিটা আছে, সাইকিট লার্ন লাইব্রেরি, একটা লেখাপড়ার জন্য লোক যদি সাইকিট লার্ন লাইব্রেরিটা শুধু খালি পরে রিডিং, তাহলেই তার মেশিন লার্নিং সম্বন্ধে অর্ধেক জ্ঞান হয়ে যাবে। কি লেখা আছে দেখেন, সাইকিট লার্ন বিভিন্ন আপনার লাইব্রেরিগুলো আছে। আচ্ছা, যেমন একটা নামপাই লাইব্রেরি, পান্ডা লাইব্রেরি, ম্যাটপ্লটলিটি, সাইপাই, ঠিক আছে। সো এগুলি এগুলি ভেরি বেসিক অফ আপনার পান্ডা। তো আপনি প্লটলিব আপনি ব্যবহার করতে পারেন বিভিন্ন প্লটিং এর কাজে, ঠিক আছে। সো আমার মেশিন লার্নিং নিয়ে আজকে কথা বলা শেষ। আমি এখন বাকি যে হাফ এন আওয়ার আছে আমি এখন স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলবো। সো প্রত্যেকটা কোর্সেই আমি আপনাদের মেশিন লার্নিং এর পাশাপাশি কিছু স্ট্যাটিস্টিক্স আমি রেখেছি, কারণ এই জিনিসগুলো আপনাদেরকে জানতে হবে, আদারওয়াইজ আসলে জিনিসটা হবে না। সো প্রথম যে জিনিসটা এসে পড়ে যে আমরা যখন একটা ডেটা সেট পাই, তখন যে প্রথম যে জিনিসটা আছে সেটা হলো কোরিলেশন। যে আপনি যেই ফিচারগুলো ইউজ করবেন, আপনি একটা ডেটা সেট পাওয়ার সাথে সাথে আপনাকে আসলে দেখতে হবে, এই ডেটা সেটটা আপনাকে দেখতে হবে, একটা পেয়ার প্লট করতে হবে। পেয়ার প্লট করে আপনাকে দেখতে হবে যে আপনি যে কোনটা, আমি যেই জিনিসটা, আমি যে ছোট্ট একটা এক্সাম্পল দিলাম যে লাইফ এক্সপেক্টেন্সির সাথে জিডিপি, ঠিক আছে। তো আরো তো ফিচার আছে, আরো হেলথের ডাটা আছে, আরো এনভায়রনমেন্টের ডাটা আছে। তো আপনি যখন এই ডাটাটা দেখবেন যে কোন ফিচারগুলো, সিম্পলি যে প্রথমে যে কাজটা করতে হয় যে আপনাকে একটা পেয়ার প্লট করতে হয়, ডাটা দিয়ে একটা পেয়ার প্লট করে আপনাকে দেখতে হবে যে আপনার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, সেটা আপনি আগে বের করবেন যে আপনি লাইফ এক্সপেক্টেন্সি জানতে যাচ্ছেন। তো আপনাকে তারপর দেখতে হবে যে লাইফ এক্সপেক্টেন্সির সাথে আপনার অন্যান্য কোন ডাটাগুলো লিনিয়ারলি আপনার কোরিলেটেড, কোরিলেশনটা বের করতে হবে আপনাকে, কোরিলেশনটা বের করতে হবে। এখন যেই আপনি যেটা দেখবেন যে কোনো কোরিলেশন নাই, তাহলে সেই ডাটাগুলো তো আপনার নেওয়া দরকার নাই। দিস ইজ ইউর ফার্স্ট টাস্ক, যে আপনাকে প্রথম দেখায় যে আপনার ডাটাটাকে ক্লিন করার পরে আপনাকে দেখতে হবে যে রিলেশনশিপটা কি, কোরিলেশনশিপটা কি। সো তার জন্য আপনার একটা পেয়ার প্লট আঁকতে হবে। আরে আঁকতে পারেন, পাইথনে আঁকতে পারেন, এক্সেলে আঁকতে পারেন, হাতে আঁকতে পারেন, যেটাতে করেন, কিন্তু এটা হলো অ্যানালাইসিসের ফার্স্ট স্টেপ। দ্বিতীয় জিনিসটা হলো পজিশন। আচ্ছা দেখেন, আপনি যখন আইসক্রিম খান, আপনি একটা ডেটা সেট পাইলেন, যে ডেটা সেটে আপনার আপনি দেখলেন যে আইসক্রিম খাওয়ার সাথে আপনার সানবার্ন হওয়ার রিলেশনশিপ আপনি পাইছেন, আপনার সেই এই প্লটে আপনি পাইছেন। তখন আপনি চিন্তা করবেন যে কেউ আইসক্রিম খাইলে তার সানবার্ন কিভাবে হবে, আপনাকে এটা খুঁজে বের করতে হবে। ডেটার মধ্যে দেখাচ্ছে যে এটা একটা রিলেশনশিপ আছে, তাহলে সেটা হচ্ছে কি, যদি সানি ওয়েদার হয়, যে এটা একটা কজেশন, যে কজেশনটা কি, যে গরম যদি বেশি পড়ে তাহলে মানুষ বেশি আইসক্রিম খায়, আবার গরম যদি বেশি পড়ে সমুদ্রে যায় গোসল করতে, সমুদ্রে যায়, বিচে গেলে তখন
আছে, ডেটা পাবেন, যে আপনি ডেটা পাইলেন যে তখন শার্কের কামড়ে বেশি মারা যায়। আপনি ডেটাটা পাইলেন যে আইসক্রিম দাম বাড়ার সাথে শার্কের কামড়ে মানুষ বেশি মারা যায়। তাহলে এই যে জিনিসটা, এটা কি কোনো রিলেশনশিপ আছে যে আইসক্রিমের দাম বাড়লে মানুষ শার্কে কেন? রিলেশনশিপ আছে। থার্ডটা ইফেক্ট একটা আছে, কেউ একটা আছে, সেটা কি? সেটা হলো গরম, সানি ওয়েদার। যে গরম বাড়লে মানুষ বেশি আইসক্রিম খায়, মানুষ বেশি আইসক্রিম হলে আইসক্রিমের দাম বেড়ে যায়। গরম পড়লে মানুষ সমুদ্রে যায়, সমুদ্রে গোসল করতে নামলে, গোসল করতে নামলে আপনার শার্কে কামড় খায়। সো এই যে থার্ড পার্টিটা, থার্ড জিনিসটা, এটা হলো কনফাউন্ডার বলে, এটাকে বলে আমরা কনফাউন্ডিং ফ্যাক্টরস। সো এই কনফাউন্ডিং ফ্যাক্টরটা আপনি বুঝতে হবে। সো আপনি একটা ডেটা পাইলেন, আপনি দেখলেন যে এটার সাথে এটা রিলেশনশিপ, কিন্তু এটার সাথে এটা কোনো আসলে ভ্যালিডেট নাই, আপনি ফালাই দিলেন। ইট ডাজ নট সেন্স এনিথিং। আপনাকে খুঁজে বের করতে হবে যে এই দুই ডাটার মধ্যে, এই দুই রিলেশনশিপের মধ্যে কোনো কনফাউন্ডিং ফ্যাক্টর আছে কিনা। তাহলে ওই কনফাউন্ডিং ফ্যাক্টরটাকে আপনাকে ইনক্লুড করতে হবে। সো কনফাউন্ডিং ফ্যাক্টর, এটা আপনাদের একটা টার্মস আমি শিখালাম। আরেকটা টার্ম খুব ভালো, আমার খুব ফেভারিট টার্ম, কোলিনিয়ারিটি। কোলিনিয়ারিটি, আমি এই কোলিনিয়ারিটি শেখার পরে আমি প্রত্যেক টিচারে জিজ্ঞেস করতাম কোলিনিয়ারিটি। মানে খুব চমৎকার একটা জিনিস। আপনি ওই যে লাইফ স্যাটিসফ্যাকশনের যে ডাটাবেসটা নিয়ে আমি কথা বললাম, যে আমি জিডিপি ব্যবহার করছি, তা আপনি আগে দেখেন কোলিনিয়ারিটিতে, আপনি আগে দেখেন যে আপনি যে অন্য ফিচারগুলো আপনি ব্যবহার করবেন, আপনি জিডিপির সাথে আপনি যদি হেলথের ডাটা আপনি কানেক্ট করেন, দেখেন যে তাদের মধ্যে, তাদের নিজেদের মধ্যে ওই যে ফিচারগুলো আপনি ইউজ করতেছেন, সেই ফিচারগুলো নিজেদের মধ্যে কোনো রিলেশনশিপ আছে কিনা। রিলেশনশিপ মানে আপনার যে আপনার হেলথ কমলে জিডিপি বাড়ে, বা জিডিপি কমে হেলথ কমলে জিডিপি বাড়ে, এরকম পজিটিভ অর নেগেটিভ বা এনি রিলেশনশিপ আছে কিনা। তাহলে যদি এটাকে বলে মাল্টি কোলিনিয়ারিটি। যদি কোনো রিলেশনশিপ থাকে এবং আপনি যদি ওই সমস্ত ফিচারগুলো যদি নেন, আপনার মডেলের পারফরমেন্স কমে যাবে। আপনি বুঝবেনও না যে আপনার মডেলের পারফরমেন্স কেন, অ্যাকুরেসি কেন কমতেছে। তাহলে ওই যে মাল্টি কোলিনিয়ারিটি যেগুলি আছে, যে আমি যদি শুধু জিডিপি নিয়ে আমার হেলথের ডাটা নেওয়া দরকার নেই, আমি যদি জিডিপি নিয়ে আমার এনভায়রনমেন্টের ডাটা দেখতে হবে, আমাকে দেখতে হবে যে জিডিপির সাথে এনভায়রনমেন্ট এবং জিডিপির সাথে হেলথ কিভাবে ইন্টারকানেক্টেড, তাদের মধ্যে কোনো রিলেশনশিপ আছে কিনা। যে কাজটা পিসিএ করে, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস করে, তারা যেগুলি আপনার রিলেটেড ডাটাগুলো আছে সেই জিনিসগুলোকে বের করে দেয়। দরকার নাই ওই ফিচারগুলো আপনার মডেলে ঢোকানোর দরকার নাই। একই জিনিস আবার জিডিপির জন্য আপনার লাইফ স্যাটিসফ্যাকশনের সাথে কানেক্টেড, আবার জিডিপির সাথে আপনার ওই এনভায়রনমেন্টও আপনার রিলেশনশিপ আছে। দুইটা ডাটা একসাথে দেওয়ার তো দরকার নেই, একটা দিলেই হবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, মাল্টি কোলিনিয়ারিটি। তারপর আপনাকে আসতেছে, আপনি ডেটা পেলেন, ডেটা পেয়ে আপনাকে দেখতে হবে কি যে ডাটার মধ্যে কোনো আউটলায়ার আছে কিনা। তাহলে আউটলায়ার দেখার জন্য যে এখানে আপনার একটা আছে লেভারেজ ডায়াগনস্টিক্স নামে একটা ডায়াগনস্টিক্স আছে। এটা কি জিনিসটা কি লেভারেজ ডায়াগনস্টিক্স? ওই যে দেখেন যে 0.9টা সে একটা থ্রেশহোল্ড ভ্যালু সেট করছে, সে একটা লেভারেজ ভ্যালু সেট করছে। ওই যে দেখেন যে 0.9, সেই যে একটা ফর্মুলা দিয়ে সে একটা থ্রেশহোল্ড ভ্যালু বের করছে 0.24, কিন্তু 0.9টা দেখা যাচ্ছে যে তার সেই থ্রেশহোল্ড ভ্যালুর উপরে। তাহলে আপনি এই 0.2 ইয়েটা, যে এই লেভারেজটা কি করে, যে আপনার যে ফিচার ভেরিয়েবল গুলো আছে,
যে ফিচার ভেরিয়েবল গুলোর এভারেজ মানে মিন থেকে আপনার ওই পয়েন্টটা কত দূরে আছে। সো আপনার যদি লেভারেজ যদি হাই হয় তাহলে সেখানে আপনার যখন হাই লেভারেজ হবে তখন আপনার এই রিগ্রেশন যে কোএফিশিয়েন্ট আছে সেই রিগ্রেশন কোএফিশিয়েন্টকে সে ইফেক্ট করবে। তারপর আছে আপনার কুকস প্লট। এই যে দেখেন খুব সুন্দর করে লিখছি যে আপনার কুকস প্লট দিয়ে আমি ইনফ্লুয়েন্সিয়াল পয়েন্ট আমি বের করি। তারপরে আছে আপনার ইনফ্লুয়েন্স ডায়াগনস্টিক্স। সো আপনি একটা ডেটা পাইলেন, মানে আমাকে এগুলি দেখানোর উদ্দেশ্যটা কি? এগুলি দেখানোর উদ্দেশ্য যে আপনাকে একটা ডাটা বলবো, আমি একটা ডাটা দিলাম, আপনি একটা ডাটা দিয়ে সরাসরি আপনি 6 লাইন মেশিন লার্নিং দিলেন, তারপরে আপনি আর কিছুই বুঝেন না এটা কি অ্যাকুরেসি কেন বাড়তেছে, অ্যাকুরেসি কেন কমতেছে। দিস ইজ নট দ্য ওয়ে। আপনাকে ডাটাটা অ্যানালাইসিস করতে হবে স্ট্যাটিস্টিক্যালি। আপনি যখন স্ট্যাটিস্টিক্যালি আপনি অ্যানালাইসিসটা করবেন তখন আপনি ভিতরের ফিচারগুলো আপনি পেয়ে যাবেন যে হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য ডেটা। আপনি যখন এটা বুঝতে পারবেন তখন আপনার জিনিসটা খুব সহজ হয়ে যাবে যে আমার অ্যাকুরেসি কেন বাড়তেছে, কেন অ্যাকুরেসি কমতেছে। সো এখানে আমি একটা স্টেপ লিখেছি, একটা স্টেপ লিখে আমি দেখেন একটা রিগ্রেশন মডেল, লিনিয়ার রিগ্রেশন মডেল ফিট করেছি, তারপরে দেখেন ডায়াগনস্টিক করেছি, ডায়াগনস্টিক ক্লক ধরেছি, ইনফ্লুয়েন্সিয়াল পয়েন্ট বের করছি। ইনফ্লুয়েন্সিয়াল পয়েন্ট বের করে এখন আপনারা বলতে পারেন যে এই আমি কিভাবে বুঝবো কোনটা এই আউটলায়ার, কোনটাকে বাদ। ফর্মুলা আছে রে ভাই, আপনার কোনো কিছু চিন্তার কিছু নেই। যে কুক ডিস্টেন্সের ভ্যালু যদি 1 এর চেয়ে বড় হয় তাহলে সেটা হলো যে আপনার বলতেছে যে ইনফ্লুয়েন্সিয়াল পয়েন্ট। ইনফ্লুয়েন্সিয়াল পয়েন্ট মানে কি? এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টের উপর মডেলের অ্যাকুরেসির ভীষণ প্রভাব আছে, ঠিক আপনি নিতে পারবেন না। তাহলে আপনি কি করবেন? আপনি আপনার যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টের সাথে কথা বলেন যে তোমার ডাটা এরকম একটা ক্লায়েন্ট, এরকম একটা পয়েন্ট আছে, এরকম একটা ডাটা আছে, এই ডাটাটা কি তোমার দরকার? সে তখন বুঝতে পারবে, আরে না এই ডাটাটা ফালাই দেন আপনি। সে হয়তো বলতে পারবে না এই ডাটাটা খুব দরকার, এটা খুব একটা ইম্পর্টেন্ট ডাটা। তাহলে সে যদি বলে ইম্পর্টেন্ট, আপনি যদি বলে ফালাই দেন, ফালাই দেবেন। সো এখানে আপনার ডাটা যখন অ্যানালাইসিস করুন ক্লায়েন্টের একটা বড় ভূমিকা আছে। যে স্যার আমাকে একটা ডাটা অ্যানালাইসিসের কাজ দিয়েছে, আমি মিটুরে 3 বার ফোন করছি, ফোন করে আমি কিছু ডাটা মিসিং ডাটা ছিল, আমি ওখানে ডাটাগুলো ঢুকাইছি, কেউ ভুল ডাটা দিয়েছে, ওই ডাটাগুলো আমি শুদ্ধ করছি। আরে ভাই আমি তো গার্বেজ যদি দিই আমার তো গার্বেজই বের হবে। আমার তো আমি যদি বলি ডাটাটা দেখে যে আমার এটা দিস ইজ নট মাই রেসপন্সিবিলিটি, আমার রেসপন্সিবিলিটি, আমি মডেল বানাই দিয়ে দেবো, তোমার যা ইচ্ছা তা হবে। দিস ইজ নট দ্যাট কেস। আপনাকে ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে, ক্লায়েন্টকে বুঝতে হবে তোমার এই ডাটা তো ভুল আছে, এখানে কি হবে। আপনাকে ডাটাটাকে আপনাকে সঠিক করতে হবে। সঠিক যদি না করেন তাহলে তো আপনি জিনিসটা পাবেন না, আপনি সঠিক জিনিসটা পাবেন না। দেখেন আমি এখন একটা এক্সাম্পলের মাধ্যমে আমি আপনাদেরকে কিছু অ্যানালাইসিস আমি দেখাচ্ছি। সো এখানে একটা আপনার সুপারভাইজারের পারফরম্যান্স আছে, এই যে দেখেন ডান দিকে y x1 x2 x3 x4 x5 x6 বিভিন্ন ডাটা দেওয়া আছে। হোয়াট ইজ মানে আপনাকে একটা ডেটা দিচ্ছে, আপনাকে কেউ যদি এরকম একটা নোটপ্যাডে যদি এরকম কিছু ভ্যালু দিয়ে দেয়, আপনাকে তাকে জানতে হবে যে এই ভ্যালুগুলো কি। তাহলে এখানে দেখেন যে একটা কেস বলা আছে যে the file supervisor.csv contains data from a study in management. The first variable y contains ratings of overall performance of 30 supervisors with lower numbers of representing more favorable ratings.
the other variables relate to the specific aspects of the supervisor. So একটা রেটিং এর একটা ডাটা আছে, সুপারভাইজার একটা রেটিং আছে, এটা সার্ভে করছে, সেই সার্ভে থেকে আপনার একটা ডাটা আসছে। তা দেখেন যে ডাটা তাহলে কি হচ্ছে, প্রথমে কি আসলো, প্রথমে যে কাজটা করছে যে এই যে 7টা ভেরিয়েবল ইনক্লুডিং ওয়াই, যেটা ইয়ে করব তার জন্য আমি একটা আমার ডাটাটা কি আমাকে দেখতে হবে। দেখেন এই ডাটার সাথে আমি জানি না এই জিনিসটা আপনারা করতে পারেন, বাট দিস ইজ ভেরি সিম্পল। এই যে আপনার ওয়াই এর সাথে এক্স6 এর কোরিলেশন হলো 0.15, ভেরি লো কোরিলেশন, ঠিক আছে? তাইলে আমার তো এই ডাটাটা দরকার, এটা আমি হিসেবে নিতে পারি। আপনি দেখবেন যে দুইটা x4 আর x5 বলেন, তাহলে x4 আর x5 এর মধ্যে আপনি কি সম্পর্ক, রিলেশনশিপ কি সেটা আপনি বের করেন, যে তাদের মধ্যে মাল্টি কোরিলেশন আছে কিনা। তাহলে ওই ফিচার একসাথে অ্যাড করা যাবে না। এই যে এখানে একটা লুইস কার্ভ আছে, যে ডাটা দিয়ে একটা ইটস লাইক রিলেশনের মতো আর কি, সেই ডাটা প্যাটার্নটা দেখা যাচ্ছে যে পসিবল রিলেশনশিপ। আমি বলছি যে একটা পসিবল রিলেশনশিপ দেখা যাচ্ছে। তো প্রথমে আমি তাহলে কি, তাহলে আপনি এখান থেকে দেখে আপনি বুঝতে পারতেছেন যে হুইচ ভেরিয়েবল, যে মানে কোনটা সবচেয়ে ভালো বেস্ট প্রেডিক্ট ওভারঅল দা সুপারভাইজার রেটিংস, যে কোন ভেরিয়েবলটা আসলে সবচেয়ে ভালো ফিচার হবে এই ওয়াই কে আপনার বের করার জন্য। যার ওয়াই এর সাথে যার ইয়ে সবচেয়ে বেশি থাকবে, যে কোরিলেশন ভ্যালু সবচেয়ে বেশি থাকবে, এই যে 0.8 দেখেন 0.825 x1 এর সাথে রিলেশনশিপ, x3 দেখেন 0.62, তাহলে x1 x3 দিস আর দ্য ভেরি গুড থিংস। তাহলে আপনি তাহলে এই ডাটা থেকে আপনি প্রথমে দেখে বুঝে গেলেন যে x1 আর x3 হলো আসলে ওদের y এর সাথে কোরিলেশন হলো 0.8 আর 0.6। তাহলে এই দুটো ডাটা আমি নিতে পারি, যে দুইটা ডাটা দিলে আমাকে আসলে আমি যে মডেল বানাবো সেই মডেলটা আসলে এক্সপ্লেইন করবে। দেখেন আরেকটা ডাটা আছে যে আপনার 0.15, y এর সাথে আপনার x5 এর ডাটা 0.15 কোরিলেশন বলতে গেছে যে ওর সাথে কোনো কোরিলেশনই নেই, তুমি ডাটা নিয়ে কি করবা? সো এট ফার্স্ট প্ল্যান আমি বুঝতে পারছি যে আমাকে আসলে কোন দুটো জিনিস নিয়ে কাজ করতে হবে। তাহলে তারপরে আমি কি করব, সবগুলো ফিচার নিলাম, আমি প্রথমে সবগুলো ফিচার নিলাম। দেখেন সবগুলো ফিচার একটা মডেল বানালাম, রিগ্রেশন মডেল, লিনিয়ার রিগ্রেশন মডেল বানালাম। এই যে y ভার্সেস x1 x2 x3 x5 x সবগুলো মডেল নিলাম। সবগুলো মডেল নিয়ে আমি একটা মডেল বানালাম, M1 একটা মডেল বানালাম। তারপরে সামারিটা আমি দেখতেছি কি হোয়াট ইজ হ্যাপেনিং। আমি দেখতেছি দেখেন এখানে একটা আছে কোএফিশিয়েন্ট স্টেবিলিটি আছে, আমাদের একটা ডাটার মধ্যে শুধু খালি আপনার দেওয়া আছে 3s টা, আর পিআর ভ্যালু বলতেছে, তার প্রবাবিলিটি বলতেছে যে পিআর যেটা পি ভ্যালু অ্যাকচুয়ালি তার পি ভ্যালু বলতেছে যে 0.00093, দ্যাট মিন্স 0.05, দ্যাট মিন্স 0.05 এর ছোট হবে সেগুলো হলো আপনার সিগনিফিকেন্ট ডাটা। স্ট্যাটিস্টিক্যালি আমি বলতে পারতেছি যে কোন সিগনিফিকেন্ট। সো এই যে x1 ডাটাটা এখানে তো বলতেছে যে ডাটা সিগনিফিকেন্ট ডাটা, x3 ডাটা আছে 0.06, আমাদের থ্রেশহোল্ড পয়েন্ট কি, আমাদের পি ভ্যালু কি 0.05, তাহলে এটা 0.05 এর চেয়ে একটু উপরে। এটা নিয়ে আমি দেখতে পারি যে কিন্তু 0.7 এবং আমি যখন দেখেন এই টেবিলটা থেকে আরো কিছু আছে,
আমি যখন সবগুলো ফিচার দিয়ে একটা মডেল জেনারেট করলাম, তখন দেখে নিচে একটা আছে মাল্টিপল আর স্কয়ার 0.73, আর স্কয়ারের ভ্যালু আসছে 0.73। আপনাকে বলতে আপনি যে ফিচারগুলো ইউজ করছেন, এই যে ফিচারগুলো ইউজ করে যে মডেলটা বানাইছেন, ইট এক্সপ্লেইনস 73%। আর যে আপনার যে ওভারঅল যে মডেলটা বানাইছেন তার আসলে পি ভ্যালু হলো যে 0.0000। আমরা দেখি যে আমরা যে এই যে মডেল তৈরি করলাম, রেসিডুয়াল প্লটটা হলো যে আপনি যখন একটা মডেল তৈরি করবেন, ওই মডেল দিয়ে যখন আপনি রেসিডুয়াল প্লট পাবেন, আপনি তখন বুঝবেন যে এই পয়েন্টগুলো র্যান্ডমলি, মানে এই পয়েন্টগুলোর মধ্যে প্যাটার্ন না, যে ওই মডেলটা ভেরি গুড মডেল। কিন্তু যদি আপনার রেসিডুয়াল এই প্লটের মধ্যে যদি কোনো প্যাটার্ন থেকে থাকে, যে একটা দেখতেছেন যে যদি দেখেন এটা একটা কার্ভ আছে বা লাইন আছে, কোনো প্যাটার্ন আছে, নট এ গুড মডেল। একটা রিলেশন করছেন যে আপনার ওই ডেটাগুলো নরমালাইজেশন সম্বন্ধে আমার ধারণা সবাই জানেন। স্ট্যান্ডার্ড নরমালাইজেশন হলো যে আপনার একটা বেল শেপ কার্ভ, মিন হলো 0 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো 1। দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড নরমালাইজেশন। একটা বেল শেপ কার্ভ, দ্যাট মিন্স যে ঘন্টা এরকম একটা কার্ভ। এখানে বলতেছে যে নরমালাইজেশন কি, এখানে বলতেছে যে কি মধ্যে আছে, মধ্যে ডাটাগুলো নরমালাইজড, বাট প্রথমে এবং শেষে যে ডাটাগুলো সেই ডাটাগুলোকে মনে হচ্ছে বাট বললাম যে আমি প্রথমে একটা ফুল মডেল নিয়েছি, তারপরে আমি একটা রিডিউস মডেল নিয়েছি। দেখেন আমি কি করেছি, x2 এবং x3 নিয়েছি, দুটো ফিচার নিয়েছি। দুটো ফিচার নিয়ে দেখেন যে x2 আর x3 দিলে আপনার x2 এবং x3 দুইটাই আপনার সিগনিফিকেন্ট। তাহলে আপনি জিনিসটা ইউ জাস্ট সিম্পলি থিঙ্ক অ্যাবাউট, আপনি যখন ফুল মডেলে প্রথম মডেল আপনি যখন x2 ইউজ করলেন তখন তো x2 সিগনিফিকেন্ট ছিল না, কিন্তু যখন আপনি দুইটা ভেরিয়েবল ইউজ করলেন x2 আর x3 ইউজ করলেন, দেখা গেছে যে x2 x3 আগে সিগনিফিকেন্ট ছিল না, x1 ছিল, সরি, x2 x3 সিগনিফিকেন্ট। হোয়াটস হ্যাপেনিং? যে ফুল মডেল আপনি x4 সিগনিফিকেন্ট, কিন্তু আপনি যখন দুটো ফিচার নিচ্ছেন সেখানে আবার x2 x3 সিগনিফিকেন্ট। অনেকগুলো চেক করতে হবে। আমি জিনিস আপনারা এগুলো দেখেন, আমি শুধু নিয়েছি, বিভিন্ন ভাবে আমি দেখে বুঝলাম যে এত অ্যানালাইসিস করলাম, আমি এত সব অ্যানালাইসিস করে, আমি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে আমি শেষমেশ আমি বুঝলাম যে আসলে আমার আমার সবচেয়ে ভালো মডেল পাবো। আমি যেটা শুধু খালি এক্সপান্ড দিয়ে বের করে আমি
জিনিসটা বের করে আবার আমি ডায়াগনস্টিক প্লটকে আমি দেখলাম যে এইবার আপনার যে ম্যাক্সিমাম তো নরমালাইজেশন, সো নরমালিটি ডিফাইন করে। সো দেখেন আমি একটা ডাটা কতভাবে অ্যানালাইসিস করার চেষ্টা করলাম, আমি দেখার চেষ্টা করতেছি, আমি বোঝার চেষ্টা করতেছি যে আমার ডেটার মধ্যে কি আছে। আমি যখন প্রপারলি স্ট্যাটিস্টিক্যালি অ্যানালাইসিসটা কমপ্লিট করতে পারবো, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার মেশিন লার্নিং এর কি হবে, কোন মডেল আপনি ইউজ করবেন, এবং আপনার মডেলের অ্যাকুরেসি আপনার ভালো হবে। এই যে পৃথিবীতে বড় বড় যে এমএল ইঞ্জিনিয়াররা আছে, পরে স্ট্যাটিস্টিক্যালি অ্যানালাইসিসটা করে, আরো অনেক হাজার হাজার অ্যানালাইসিস আছে। প্রতি ক্লাসে আপনাদেরকে জিনিস দেখাবো, কিছু স্ট্যাটিস্টিক্স। সো আমার এখানে ট্রেনিং শেষ। সো আমি এখন একটা টাস্ক আপনাদেরকে দিচ্ছি। আমাদের একটা সেলস ডাটা আছে, তো সেলস ডাটার যে সেলস ভ্যালুগুলো আছে সেটাকে আমরা চেঞ্জ করে দিয়েছি আপনাদের বিজনেস অটোমেশনের সেলস ডাটা। তো মধু এই সেলস ডাটাটা আসলে শেয়ার করবে আপনাদের সাথে, গ্রুপে শেয়ার করবে, আপনারা অ্যানালাইসিস করেন। আপনারা অ্যানালাইসিস করে দেখেন, চেষ্টা করেন, দেখেন কয়টা ডাটা আছে, অ্যাটলিস্ট বোঝার চেষ্টা করেন। আপনি যদি আর না পারেন, পাইথন যদি পারেন পাইথন দিয়ে করেন, পাইথন না জানলে আর দিয়ে করেন, এক্সেলে করেন, করতে তো পারবেন, বা চ্যাটজিপিটি কে জিজ্ঞেস করেন। কিন্তু ডু অ্যানালাইসিস, আপনি পারেন না পারেন অ্যাটলিস্ট তো করতে পারবেন যে এখানে টোটালটা যোগ করে, তো আপনি এক্সেলে যোগ করে তো বলতে পারবেন যে টোটাল এত টাকার সেল হয়েছে। দিস ইজ দ্য ইনফরমেশন। আপনি ডাটা পাইলেন, আপনি ডাটা চ্যাটজিপিটি কে দিয়ে দিলেন, চ্যাটজিপিটি আপনাকে মেশিন লার্নিং ল্যাঙ্গুয়েজ কোড দিয়ে দিল, আপনি সেই কোড দিয়ে আপনি সলিউশন করে ক্লায়েন্টের কাছে দিয়ে গেলেন। দিস ইজ নট সো ইজি। আপনাকে বুঝতে হবে, আপনাকে অ্যানালাইসিস করতে হবে। সো আমার মোটামুটি ট্রেনিং শেষের দিকে। সো দিস আর দ্য অ্যাকচুয়ালি টেক হোম মেসেজ। সো আপনাদের এগুলো সবগুলো আমি মোটামুটি কভার করেছি। তো আমি প্রথমে আপনার এই সেশনটার মানে স্লাইড রেখেছিলাম প্রায় 250 পেজ। আমি মনে করছিলাম যে 2 ঘন্টায় পারবো, পরে চিন্তা করে দেখলাম যে একটু কিছু পারবো না, 100 পারবো না। আমি আপনাদেরকে এখন কোনো কোশ্চেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন, কিন্তু এটা করেন আর কি। আপনাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টটা আপনারা শেষ করেন। তো ধন্যবাদ সবাইকে দীর্ঘক্ষণ ধরে আমার বক বক শোনার জন্য আর কি। আমরা আসলে খুব সাফার করছি ইন্টারনেটের জন্য। জামান ভাই আজকে ওদেরকে আমরা মেল করছি আইএসপি কে, তারা রিপ্লাই করছে পপের সমস্যা, তো এই কারণে একটু স্লো পাইছি। আর একসাথে সবাই কানেক্ট